ঠিক আছে। জি ম্যাডাম, জি ওকে জি ওকে রেসপেক্টেড ফ্যাকাল্টিস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে আমাদের যে বিনাইন ব্রেস্ট ডিজিজ টপিকটা আছে, এটা আসলে আমরা বিনাইন সব ব্রেস্ট ডিজিজ নিয়ে আসলে আমরা আলোচনা করব না। হ্যাঁ, আমাদের আসলে যে নাজমা আমাদের যে পোলিং গুলো করেছে, এগুলো আসলে যে টপিক গুলো নিয়ে করেছে ওই সবগুলো আসলে আমরা এখানে আহ, আহ, আলোচনা করব না। আমাকে আসলে বলা হয়েছিল তিনটা টপিক নিয়ে, বিনাইন ব্রেস্ট ডিজিজে তিনটা ডিজিজ নিয়ে আলোচনা করার জন্য, এবং এই তিনটা ডিজিজ নিয়ে আসলে আমি আজকে একটু আলোচনা করব। তো শুরুতেই অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট, এটা নিয়ে এটা সবাই জানে। অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট এটা তোমরা মানে আপনারা বই থেকেও পড়তে পারবেন, এবং আমি জানি যে এটা সবাই জানেন। কিন্তু এই অ্যানাটমি অফ দ্য ব্রেস্টের একটু যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যে টিডিএলইউ, এই টার্মিনোলজিটা যাতে আপনারা সবাই জানেন, সেই জন্য আসলে আমি এই অ্যানাটমিটা সম্পর্কে একটু বলতে এসেছি। যে টিডিএলইউ বা টার্মিনাল ডাক্টাল লোবিউলার ইউনিট, এই কথাটার সাথে আপনাদের একটু পরিচিতি থাকতে হবে, কারণ এটা হচ্ছে দ্য মোস্ট অ্যাক্টিভ পার্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু। এবং এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা লবিউলার টার্মিনাল ডাক্ট এবং লবিউল, এই দুইটা একসাথে মিলে এই টিডিএলইউটা গঠিত হয়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ইট রেসপন্স টু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাক্টিন অ্যান্ড গ্রোথ হরমোন, অ্যান্ড মোস্ট অফ দি ডিজিজেস অফ দ্য ব্রেস্ট অ্যারাইজ ফ্রম দিস টিডিএলইউ। সো এই টিডিএলইউ সম্পর্কে আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এরকম একটা টার্ম আছে। এবং আরেকটা বিষয় যেটা, যে above 50% of the ductal-lobular tissue is located in the upper outer quadrant and 20% in the central region. So যখন আমরা একটা ব্রেস্ট এক্সামিনেশন করব, আমরা একটু পার্টিকুলার অ্যাটেনশন দিব এই আপার আউটার কোয়াড্রেন্ট এবং সেন্ট্রাল পার্টে, যাতে করে আমরা সেখানকার কোনো প্যাথোলজি মিস না করি। আর এটা কুপার্স লিগামেন্ট, এটা আপনারা সবাই জানেন। সো আজকে আমাদের যে তিনটা ডিজিজ নিয়ে আমরা কথা বলবো, তার প্রথমটা একটা কেস সিনারিও দিয়ে আমি শুরু করছি। A 20-year-old lady came with bilateral breast pain. So আপনারা একটু যদি বলেন যে what are the possible causes, কি কি কজ হতে পারে। আমি একটু স্টুডেন্টের কাছ থেকে একটু মানে রেসপন্স আশা করব। সাইক্লিক্যাল পেন, cyclical mastalgia, fibrocystic disease, আর আর কিছু আরো একটু বলেন, আরো অনেকগুলো আছে। ম্যাডাম কোস্টোকন্ডাইটিস। ওকে, আচ্ছা, আমরা যদি দেখি যে আসলে আমরা ব্রেস্ট পেইন এর মধ্যে আসলে অনেকগুলো কজই আছে। মেইনলি আমরা এটাকে দুটা ভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে সাইক্লিক্যাল পেইন আর একটা হচ্ছে নন সাইক্লিক্যাল পেইন। এখানে যদিও বাইল্যাটারাল ব্রেস্ট পেইন এর কথা আছে, আমরা আমাদের পড়াশোনার সুবিধার্থে এখানে আসলে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল দুটোই হতে পারে, এরকম সবগুলো কজই আসলে আমি এখানে এনেছি। সাইক্লিক্যালের মধ্যে সরি আগের স্লাইডটা আগের স্লাইড। আচ্ছা, আমরা পরের গুলো আসবো, একটা একটা প্রশ্ন করে আসি আমরা। প্রথমে আমরা জেনে নেই যে পসিবল কজ গুলো কি কি। তো একটা হতে পারে সাইক্লিক্যাল। সাইক্লিক্যালটা কেন হয় আপনারা জানেন যে যখন লিটিয়াল ফেজে ইস্ট্রোজেনের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তখন আসলে এই ব্যথাটা শুরু হয়, যে কারণে পিরিয়ডের কিছুদিন বা কিছু সময় আগে থেকে এই ব্যথাটা হয়। এবং মেনস্ট্রুয়েশনের পরে যখন ইস্ট্রোজেন লেভেল আবার কমে যায়, তখন ব্যথাটা কমে যায়। তো সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া একটা। আর অন্যদিকে আছে নন সাইক্লিক্যাল, এটা বিভিন্ন কারণেই হতে পারে, বিভিন্ন রকমের বিনাইন ব্রেস্ট ডিজিজে হতে পারে, মাস্কুলোস্কেলিটাল পেইন হতে পারে, রেডিয়েটিং পেইন হতে পারে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা ওরাল কন্ট্রাসেপটিভস এগুলোর কারণে হতে পারে, ট্রমা, পুয়ারলি ফিটেড ব্রা, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল ফ্যাক্টরস, ক্যাফেইন, অ্যালকোহল, ডায়েটারি ফ্যাট এগুলোর কারণে হতে পারে, এবং স্ট্রেসের কারণেও আসলে ব্রেস্ট পেইন হতে পারে। সো এখন আমরা যাই যে উইল ইউ গো ফর ইমেজিং অর নট। এই যে পেশেন্টটা আমাদের কাছে আসলো একটা বাইল্যাটারাল ব্রেস্ট পেইন নিয়ে, এই পেশেন্টকে কি আমরা ইমেজিং করাবো নাকি করাবো না, কি মনে হয় আপনাদের? একটু পার্টিসিপেট করেন, তাহলে আপনাদের ভালো লাগবে, বোরিং লাগবে না, নাহলে সবকিছু আপনাদের মনে হবে যে আমি একাই বলছি আর আপনারা শুনছেন। তাহলে একটু বলেন যে আমরা কি এই পেশেন্টের ইমেজিং করব নাকি করব না, কার কি মনে হয় একটু বলেন দেখি। ইমেজিং করব ম্যাডাম। ক্লিনিক্যালি করবেন। যদি আমি না পাই কিছু তাহলে করব না। ক্লিনিক্যালি যদি কি না পান, ও তো আপনার কাছে ব্রেস্ট পেইন নিয়ে আসছে, আপনি কি না পান? যদি কোনো লাম্পিনেস বা লাম্পে কিছু না পাই তাহলে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ইমেজিং করানোর জন্য আপনাকে লাম্প অথবা লাম্পিনেস পেতে হবে। আর কেউ কিছু বলবেন? ম্যাডাম ফার্স্ট আই উইল টেক দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, মানে ওনার ব্যথাটা কখন হচ্ছে, সবসময় থাকে নাকি যদি মনে হয় যে
মেনস্ট্রুয়েশনের আগে হচ্ছে তাহলে তো আমি বুঝতে পারবো যে এটা সাইক্লিক্যাল মাস্টালজিয়া হচ্ছে। সেই ক্ষেত্রে ওনাকে ডায়েরি মেনটেন করতে বলবো যে কখন কখন হচ্ছে। আর ক্লিনিক্যাল আচ্ছা, এক্সামিনেশন ওইগুলোতে আমরা কি করব এই পেশেন্টদেরকে সেটা আমরা আবার পরে আসি, যে আমরা ওদেরকে কিভাবে ম্যানেজ করব। আগে আমার প্রশ্ন এখানে যে আমরা এখন পেশেন্টটাকে কি আমরা ইমেজিং করব কি করব না, আমরা এটাই থাকি। ম্যাডাম ইমেজিং করব। করবো। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা আমাদের মধ্যেই আমরা আসলে ভাগাভাগি হয়ে যাচ্ছি। কেউ আমরা মনে করছি যে এই পেশেন্টের ইমেজিং করা দরকার, আবার কেউ মনে করছে যে না, এই পেশেন্টের ইমেজিং করা দরকার নাই। তাহলে আসুন আমরা একটু দেখি যে এভিডেন্স কি বলে। হ্যাঁ, আমরা তো আসলে যা কিছু করি আমরা নিজের খেয়াল খুশির মতো আসলে করতে পারবো না। তাহলে আমাদেরকে জানতে হবে যে এভিডেন্স কি বলে, রিসার্চ করে কি পাওয়া গেছে, আসলে কি এদের ইমেজিং করা দরকার আছে নাকি নাই। ঠিক আছে, তাহলে দেখেন যে ব্রিটিশ সোসাইটি অফ ব্রেস্ট রেডিওলজি সেটা ফেব্রুয়ারি 2023 একটা গাইডেন্স বের করেছে, এবং সেখানে তারা বলছে যে ব্রেস্ট পেইন ইজ নট অ্যান ইন্ডিকেশন ফর ব্রেস্ট ইমেজিং। ব্রেস্ট পেইন, জেনারেল অর ফোকাল only, should not be offered imaging. If clinical concern regarding pathology, patients should have access to imaging. তাহলে ব্রিটিশ সোসাইটি অফ ব্রেস্ট রেডিওলজি অনুযায়ী শুধুমাত্র যদি পেইন নিয়ে আসে তাহলে আমাদের করার দরকার নাই। আচ্ছা, আবার আমেরিকান কলেজ অফ রেডিওলজি 2018 তারা কি বলছে যে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড or mammography may be appropriate for patients with persistent focal or non-cyclical pain or tenderness. ঠিক আছে, এবং কাদের বেলায় আমরা কোনটা করব? এজ যদি মোর দেন 40 হয়, বোথ ম্যামোগ্রাম অ্যান্ড আল্ট্রাসাউন্ড স্ক্যান, আর এজ যদি লেস দেন 40 হয় তাহলে আল্ট্রাসাউন্ড স্ক্যান। আবার দেখেন অ্যাসোসিয়েশন অফ ব্রেস্ট সার্জারি, সেখানে ফেব্রুয়ারি 2024 বলা হচ্ছে যে ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার ইন উমেন উইথ ব্রেস্ট পেইন only is 0.4%. Incidence of breast cancer in asymptomatic screening patients is 0.92%. ABS breast practice guidelines অনুযায়ী ultrasound scan is not routinely recommended in patients with breast pain in the absence of focal palpable or mammographic findings. আরেকটা স্টাডিতে দেখেন a systematic review to image or not in non-cyclical breast pain, এটা 7টা অবজারভেশনাল স্টাডি নিয়ে করা, এবং এখানে ওরা বলছে যে লো ব্রেস্ট ক্যান্সার প্রিভ্যালেন্স only 1 to 2%, and that is increasing with age. And there is low prevalence of breast cancer in patients with painful breast with normal examinations. Incidental breast cancer in non-painful areas is 2.3%. And there is little research to inform on effects of breast imaging. আরো একটা স্টাডিতে দেখেন যে নো অ্যাসোসিয়েশন বিটুইন ব্রেস্ট পেইন অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, এ প্রসপেক্টিভ কোহোর্ট স্টাডি অফ 10,830 সিমটোম্যাটিক ওমেন প্রেজেন্টিং টু এ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনস্টিক ক্লিনিক। এখানে দেখেন এটা অনেক বড় একটা গ্রুপের পেশেন্ট, 10,830 জন পেশেন্ট নিয়ে একটা স্টাডি করা হয়েছে, এবং এখানে দেখেন যে ওরা বলছে যে 1112 পেশেন্টের ওরা শুধু ব্রেস্ট পেইন নিয়ে এসেছিল, এবং তাদের ওরা ম্যামোগ্রাম করেছে, এবং তারা বলছে যে নর্মাল ব্রেস্ট examination had a positive predictive value of 99% in predicting a normal mammogram. অর্থাৎ যে in the absence of other breast symptoms there is no association between breast pain and breast cancer. এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে incidence of breast cancer 0.4% versus 5% in patients with other symptoms. লাম্প, নিপোটিস, স্কিন চেঞ্জ, এগুলো যদি নিয়ে আসে সেটা যেখানে 5% ব্রেস্ট ক্যান্সারের চান্স, সেখানে শুধুমাত্র যদি ব্রেস্ট পেইন নিয়ে আসে তাহলে ইনসিডেন্স হচ্ছে 0.4%. সো সবগুলো থেকে আমরা আসলে মানে কি কনক্লুশনে আসতে পারলাম যে আমরা সব পেশেন্ট, যে সমস্ত পেশেন্ট শুধুমাত্র ব্রেস্ট পেইন নিয়ে আসবে এবং তাদের হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলো দেখে যেখানে আমাদের একেবারে কোনো রকমের সাসপিশন হবে না, সেই সমস্ত পেশেন্টকে আমরা ইমেজিং না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, নাও হাউ উইল উই ট্রিট হার? এখন আমরা কিভাবে এই পেশেন্টকে ট্রিটমেন্ট করব? পেশেন্টকে অ্যাসিওর করব ম্যাডাম, তার যে পেনটা হচ্ছে সেই অনুপাতে তাকে আমরা পেন মানে অ্যান্টি তার মানে রিঅ্যাসিউরেন্স বা অ্যাসিউরেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। হ্যাঁ, আর কিছু?
আর কেউ কিছু বলবেন? শুধুই কি রিঅ্যাসুরেন্স সিমটোমেটিক দিব আমরা? রিলিফের জন্য ম্যাডাম অনেক তাকে সময় একটা দেখা যায় যে আমরা বাস্তব জীবনে কি দেখি যে আসলে যখন আপনি একটা পেশেন্ট আপনার কাছে আসলো এবং আপনি কোনো কিছুই করলেন না এবং তাকে শুধু বলে দিলেন যে হ্যাঁ আপনার কোনো সমস্যা নাই, তখন আসলে পেশেন্টরা কি করে? তখন আরেকজন ডাক্তারের কাছে চলে যায়, হ্যাঁ? এবং এই ছোট্ট একটা সমস্যা নিয়ে সব জায়গায় আসলে ঘুরতে থাকে, হ্যাঁ? কাজেই এই রিঅ্যাসুরেন্স অবশ্যই আমাদেরকে ভালোভাবে দিতে হবে। এছাড়াও আর কিছু কি করতে পারি আমরা? অ্যানালিসিক দিব, ওয়ার্ম কম্প্রেশন দিব যখন ব্যথা হয়, দেন হচ্ছে ডিউরিং স্লিপ ছাড়া অন্যান্য সময় ফিজিওথেরাপি ব্যবহার করবে। আহ, আর হচ্ছে পেইনটা হচ্ছে ক্যাফেন প্রিভেন্ট করবে, পেনের জন্য হচ্ছে ক্যাফেইন, চকলেটস এগুলো প্রিভেন্ট করবে। এগুলোকে আর প্রিভেন্ট করবে। হচ্ছে প্লাস সোয়া জাতীয় ওমেগা 3 আমরা ফ্যাটি হচ্ছে খাবে। তারপর অ্যান্টি এনজিওলাইটিক ড্রাগ নিতে পারে যদি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয় সেক্ষেত্রে। আর বসে থাকলে যে কাজগুলো কম্পিউটার সামনে বসে বা অনেক বসে যে কাজগুলো করলে যে কাজগুলো সমস্যা হয় সেই কাজগুলো থেকে সে প্রিভেন্ট থাকবে। আর সফট আন্ডারগার্মেন্টস ব্যবহার করবে স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা যে এই ব্রেস্ট পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সবার আগে আপনারা যেটা বলেছেন যে সবার আগে আসলে এই পেশেন্টকে আমাদের অ্যাসিওর করতে হবে যে তার এই যে সমস্যা এটা খুব বড় কোনো সমস্যা না। আসলে বিশেষ করে অন্য সব জায়গাতেই এবং আমাদের দেশে তো অবশ্যই যে যখন পেশেন্টের দেখবেন আপনারা যে এত বড় বড় লাম্প নিয়ে যেটা স্কিনের সাথে ফিক্সড হয়ে গেছে, চেস্ট ওয়ালের সাথে ফিক্সড হয়ে গেছে, সেটা নিয়ে পেশেন্টের কোনো কনসার্ন নাই। কিন্তু যদি পেশেন্টের একটুখানি ব্যথা হয় ব্রেস্টে, তখন কিন্তু পেশেন্ট খুব অস্থির হয়ে যায়। সো এই অস্থিরতাটা দূর করার জন্য আমাদেরকে খুব ভালোভাবে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে এবং তাকে রিঅ্যাসিওর করতে হবে যে না, তার এই সমস্যাটা বড় কোনো সমস্যা না, তার খুব বেশি চিন্তার কিছু নাই। সো রিঅ্যাসিওরেন্স দিতে হবে এবং দেখা গেছে স্টাডিতে যে ইট ইজ ইফেক্টিভ ইন মোর দেন 70% অফ কেসেস। মোর দেন 70% অফ পেশেন্ট কিন্তু এটাতেই মোটামুটি তার সমস্যা কমে যাবে। এরপরে আসছে দেখেন যে আপনারা কেউ কেউ বলেছিলেন যে প্রসপেক্টিভ ব্রেস্ট পেইন ডায়েরি, যে আমি পেশেন্টকে বলবো যে একটা ডায়েরি মেনটেন করতে, যে আসলে তার কখন কখন হচ্ছে। যেমন ধরেন সাইক্লিক্যাল নস্টালজিয়া, এটা কিন্তু পেশেন্ট আসলে মাত্র আমরা বলে দিতে পারছি না, কারণ দেখা গেল যে একবার পেশেন্টের পেইন হয়েছে তখনই আপনার কাছে চলে আসছে। তো কাজেই এটা কি প্রতি সাইকেলের আগেই হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু সে আপনাকে বলতে পারবে না। সো আপনি যদি তাকে বলেন যে একটা প্রসপেক্টিভ ব্রেস্ট পেইন ডায়েরি মেনটেন করতে, তাহলে আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন যে এটা কি সাইক্লিক্যাল নাকি নন সাইক্লিক্যাল পেইন। ঠিক আছে? এরপরে আমরা যেটাও আপনারা বলেছেন যে কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, হ্যাঁ? যেমন ক্যাফেইন, ডায়েটারি ফ্যাট, অ্যালকোহল, এই সমস্ত খাবারগুলা তাদেরকে আমরা অ্যাভয়েড করতে বলবো। এবং তাদেরকে আর কি বলবো যে কিছুটা রিল্যাক্সেশন মোডে থাকতে, হ্যাঁ, যে তাদের খুব বেশি স্ট্রেসের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা কিছুটা স্ট্রেস কমানোর জন্য পরামর্শ দিতে পারি, হ্যাঁ, যাতে তারা লাইফস্টাইলটা কিছুটা হলেও মডিফাই করে তার মানে টেনশনটা কমাতে পারে বা রিল্যাক্স করতে পারে। আর হচ্ছে ব্রা ফিটিং, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমরা এরপরের ইয়েতে আসছি দেখেন। এবং মেডিকেল ট্রিটমেন্ট, এই যে লাইফস্টাইল চেঞ্জ যেগুলো আমরা বলেছি, যে এবং রিল্যাক্সেশনের ব্যাপার যেটা আমরা বলেছি যে আমরা একটু যদি ইয়োগা করি বা এই ধরনের যে কোনো অনেক ধরনের ব্যাপার ইয়ে আছে, এগুলো ডিটেলস আমি যাচ্ছি না, সেগুলো যদি আমরা একটু করি তাহলেও কিন্তু অনেকটা রিল্যাক্স হতে পারি আমরা, হ্যাঁ। আর হচ্ছে যেটা ব্রা ফিটিং এর ব্যাপার আমি বলছিলাম, যে দেখা গেছে যে আপ টু 70% অফ উমেন ওয়্যার ইমপারফেক্টলি ফিটেড ব্রা, এন্ড দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কজ ফর দিস নস্টালজিয়া, হ্যাঁ। যে আসলে আমরা জানি না যে কিভাবে পড়তে হয়, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ফিটিংস, হ্যাঁ। যেমন আমরা বাম পাশের যে ছবিতে দেখতে পাচ্ছি সেটা গুড ফিট ব্রা, আর ডান পাশেরটা হচ্ছে ব্যাড ফিট। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট গুলো, হ্যাঁ, ব্রেস্ট পেইনের জন্য মেডিকেল কোন ট্রিটমেন্ট গুলো আমরা দিতে পারি। এখানে আসলে খুব বেশি বেশি কিছু আমরা আসলে দেই না। আমরা এই যে শুরুতে যখন রিঅ্যাসিওরেন্স বা এরকম কোনো কিছুতে কাজ হলো না, আমরা একটা এনএসআইডি দিতে পারি পেশেন্টকে, এটাতেও অনেক সময় পেশেন্টের ব্যথা কমে যায়। এবং সেটাতে যদি কাজ না হয় তখন আমরা অনেক সময় ড্যানাজল প্রিপারেশনটা দিতে পারি, এটাতেও অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টেরই পেইন একদম কমে যায়। যদিও কিছু সাইড ইফেক্টের কথা বলে পেশেন্টরা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটা কমে যায়। এবং ট্যামক্সিফেন খুব সামান্য কিছু কেসে আমরা ব্যবহার করতে পারি, যদিও খুব বেশি এটা আসলে আমরা ব্যবহার করি না। যে সমস্ত পেশেন্টের আমরা এনএসএআইডি অথবা ডাইনাজল এগুলো দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না, তাদের বেলায় আমরা ট্যামক্সিফেনটা দিতে পারি। এবং স্টাডিতে দেখা গেছে যে ওরাল ট্যামক্সিফেনের চাইতে টপিক্যাল ট্যামক্সিফেনটা সাইক্লিক্যাল নস্টালজিয়াতে বেশি কাজ করে। ওকে, সো এতক্ষণ আমরা যে নস্টালজিয়া নিয়ে কথা বললাম, সেখানে আমরা ইম্পর্টেন্ট যদি কয়েকটা পয়েন্ট আমরা আরেকবার একটু
বলি তাহলে দেখো যে ইমেজিং ইজ নট ইন্ডিকেটেড ইন অল কেসেস অফ নস্টালজিয়া, সব কেসে আসলে ইমেজিং এর প্রয়োজন নাই। ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার ইন ওমেন উইথ ব্রেস্ট পেইন অনলি ইজ 0.4%। হ্যাঁ, সে কারণেই সবগুলোতে আমাদের দরকার নেই। তবে আমরা কখন করব, যে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড এন্ড মেমোগ্রাফি মে বি অ্যাপ্রোপ্রিয়েট ফর পেশেন্টস উইথ পারসিস্টেন্ট ফোকাল অর নন সাইক্লিক্যাল পেইন অর টেন্ডারনেস। যাদের দেখা যাচ্ছে যে পারসিস্টেন্ট ফোকাল একটা জায়গার মধ্যেই ব্যথা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা সাইক্লিক্যাল না, নন সাইক্লিক্যাল পেইন এবং টেন্ডারনেস আছে, সেই সমস্ত পেশেন্টকে আমরা আল্ট্রাসাউন্ড অথবা ম্যামোগ্রাফি অথবা দুটোই করাতে পারি তাদের অ্যাকর্ডিং টু দেয়ার এজ অথবা তাদের ব্রেস্টের ডেন্সিটি অনুযায়ী। ঠিক আছে। Reassurance and lifestyle modification are the mainstay of treatment of nostalgia. Okay? এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা এর পরেরটায় চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা বলেন। আমি জানি এটা সবাই পারবেন, তারপরেও আমরা আরেকটা টপিক শুরু করার জন্য আমরা প্রশ্নটা দিয়েছি যে হোয়াট ইজ দি মোস্ট কমন বিনাইন ব্রেস্ট ডিজিজ ইন ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। বলেন দেখি। হ্যাঁ, চারটা অপশন আছে, কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি কমন? ফাইব্রোঅ্যাডিনোমা। ফাইব্রোঅ্যাডিনোমা, ফাইব্রোসিস্টিক ডিজিজ। মাস্টারপিস। আচ্ছা, তাহলে দেখি আমরা যে আসলে ফাইব্রোঅ্যাডিনোমাটা আসলে অনেক বেশি কমন, যদিও আসলে আমরা মানে এগুলো আমরা বইপত্রের কথা বলছি, কিন্তু আসলে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখতে যাই তখন কিন্তু আসলে ফাইব্রোঅ্যাডিনোমা, ফাইব্রোসিস্টিক ডিজিজ কোনোটাই কিন্তু কোনোটার চেয়ে খুব একটা কম দেখি না, বরং ফাইব্রোসিস্টিক ডিজিজও আসলে আমরা খুব কমনলি দেখতে পাই। হ্যাঁ, তো তারপরে ফাইব্রোঅ্যাডিনোমাটাকেই আমরা মোস্ট কমন বিনাইন ব্রেস্ট ডিজিজ হিসেবে ধরে নিব। তাহলে এই যে আমরা একটা ফাইব্রোঅ্যাডিনোমার ছবি দেখছি, এটা আপনারা প্রায়ই দেখেন অপারেশন থিয়েটারে, আমরা এরকম একটা খুব ওয়েল ডিফাইন্ড, ওয়েল ক্যাপসুলেটেড একটা ফাইব্রোঅ্যাডিনোমা অনেক সময় অপারেশন করে থাকি। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আমরা একটু দু একটা কথা বলি, তারপরে আবার আমরা যাব যে ফাইব্রোঅ্যাডিনোমা ইট ইজ দি মোস্ট কমন কজ অফ ব্রেস্ট লাম্প, এজ গ্রুপ 15 to 25 years, আবার কোথাও কোথাও বলা আছে 15 to 30 or 35 years. Okay, arises from the hyperplasia of the lobule, surrounded by a well-defined capsule. Usual size is 2 to 3 centimeter. Giant fibroadenoma more than 5 centimeter. এটা আপনাদের পোলিং এ ছিল আজকে, নাজমা এই কোয়েশ্চেনটা দিয়েছিল। Occur occasionally during puberty and often rapidly growing. The risk ratio or relative risk of cancer with fibroadenoma ranges from 1.5 to 1.7 if it is simple fibroadenoma. এটা আপনাদের বেলিয়ান ল্যাব থেকে নেয়া, আমার মানে এটা আগের এডিশনে ছিল না, আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আপনাদের জানা দরকার, কারণ যেহেতু টেক্সট বুকে আছে হয়তো এটা আপনাদের কাজে লাগতে পারে। সো এই রিলেটিভ রিস্ক অফ ক্যান্সার উইথ ফাইব্রোঅ্যাডিনোমা ranges from 1.5 to 1.7 if it is simple fibroadenoma. In the presence of epithelial hyperplasia, it is 3.4 to 3.7. Complex fibroadenoma with family history 3 to 4, particularly if lobular carcinoma. So case number 2 তে আসি আমরা, যে 22-year-old woman with a firm, mobile, painless lump in the right breast. So what is your diagnosis? Fibroadenoma. খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, যে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস কি হবে? Fibroadenoma. Okay. What are the differential diagnosis? Benign breast বলেন। cystic disease, madam. Benign breast ফাইব্রোসিস্টিক ডিজিজ হতে পারে। Fibrocystic disease, Fibrocystic disease, breast cyst, benign cyst, pylorus. simple cyst. হ্যাঁ, benign pylorus হতে পারে। আর কিছু? ইনফ্যাক্ট ফাইব্রোঅ্যাডিনোমা আর ফাইলয়েডস আসলে খুব সিমিলার প্রেজেন্টেশন। হ্যাঁ, আমার আসলে আজকে ফাইলয়েডস টপিকটা নাই, আমি ফাইলয়েডস নিয়ে আসলে ডিটেলস বলবো না। ফাইলয়েডসটা আসলে অনেক বড় একটা টপিক এবং এটার মধ্যে অনেক কিছু কভার করতে হয়। হ্যাঁ, তো এই ফাইলয়েডসটা কিন্তু ক্লিনিক্যালি যখন বিশেষ করে আর্লি স্টেজে থাকে, এই ফাইব্রোঅ্যাডিনোমা আর ফাইলয়েডস এর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না, কাজে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে ফাইলয়েডস আপনারা অবশ্যই বলতে পারেন। আর কিছু দেখেন, এই যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ, সিম্পল সিস্ট,
হ্যাঁ, লাইপোমাও বলতে পারেন। তারপরে গ্যালাক্টোসিল, হ্যাঁ, আমরা খুব কমনলি আরেকটা কন্ডিশন দেখি যেটা হচ্ছে গ্যালাক্টোসিল, এবং গ্যালাক্টোসিলটাও কিন্তু অনেক সময় ফাইব্রোঅ্যাডিনোমার সাথে কনফিউশন হতে পারে। হ্যাঁ, নাও হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস? এই যে ফাইব্রোঅ্যাডিনোমার একটা পেশেন্ট আসলো আমাদের কাছে, তাকে আমরা কি কি ইনভেস্টিগেশনস করাবো? আল্ট্রাসোনোগ্রাম। ultrasonography of both breast and axilla. Ultrasound। আর কিছু? আচ্ছা, ডায়াগনোসিস এন্ড অ্যাসেসমেন্ট এটার সময় সবসময় আমরা আমাদের কাছে ব্রেস্টের যে কোনো পেশেন্ট আসে সবার আগে আমাদের মাথায় থাকতে হবে ট্রিপল অ্যাসেসমেন্ট। আমরা সবগুলোকে মোটামুটি এই ধাঁচেই ফেলার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সেপশন থাকবে, যেমন এই যে আমরা মাস্টালজিয়ার কথা বললাম যে সেখানে আমরা এই সবগুলো ধাপ ফলো করব না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে আমরা ট্রিপল অ্যাসেসমেন্টের ধাপগুলো ফলো করব। কিছু কিছু ক্ষেত্রে একটা দুটা ধাপ আমরা বাদ দিব, বাট আমাদের মাথায় সবসময় কিন্তু এই ট্রিপল অ্যাসেসমেন্টের ব্যাপারটা মাথায় থাকবে যে আমরা খুব ভালোভাবে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। হ্যাঁ, ধরেন একটা সিম্পল একটা ফাইব্রোঅ্যাডিনোমার পেশেন্টই আপনার কাছে আসছে, কিন্তু এই পেশেন্টেরই যখন একটা ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার থাকবে, তখন কিন্তু আপনি এটাকে অবশ্যই একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন বা একটু বেশি গুরুত্ব দেবেন। হ্যাঁ, তো সেটা আপনি যদি ভালোভাবে তার হিস্ট্রিটা না নিতেন তাহলে কিন্তু আপনি সেটা করতে পারতেন না। হ্যাঁ, সো আমাদেরকে অবশ্যই যে কোনো পেশেন্টেরই হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, আচ্ছা, ইমেজিং, আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড মেমোগ্রাফি, এটা কি আমরা সবার বেলায় করব? সবাইকে কি আলট্রাসাউন্ড এবং মেমোগ্রাফি দুটাই করব, নাকি কাউকে আলট্রাসোনোগ্রাফি, কাউকে মেমোগ্রাফি, নাকি কাউকে শুধু ম্যাডাম মেমোগ্রাফি, এজ কিরকম আসলে আমরা করব? এর উপরে যেটা ডিপেন্ড করে ম্যাডাম, ডিপেন্ড করবে। এবং ডেনসিটি অফ দ্য ব্রেস্ট। এজ যদি লেস দেন 40 হয় তাহলে ম্যাডাম আল্ট্রাসোনোগ্রাফি দিব, তো ডেন্স ব্রেস্ট। ঠিক আছে, আমরা আবার আসবো এই বিষয়টাতে, যে যে সমস্ত কেসে আসলে মানে যাদের মেমোগ্রাফির ইন্ডিকেশন থাকবে তাদেরকে আসলে আমরা আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি দুটোই করব। হ্যাঁ, বিশেষ করে যখন আমরা একটা ম্যালিগন্যান্সি সাসপেক্ট করব তখন কিন্তু আসলে আমরা এই পেশেন্টকে মানে সে যদি ম্যামোগ্রাফির ক্যান্ডিডেট হয় তাহলে অবশ্যই আমরা এই পেশেন্টকে আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি দুটাই করব। কারণ হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আর ম্যামোগ্রাফি দুটাই যখন করা হয় তখন আসলে এই মানে ডায়াগনোসিসের অ্যাকিউরেসিটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরুন আপনি ম্যামোগ্রাফিতে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আসলে আপনি খুব ভালো বুঝতে পারবেন না। হ্যাঁ, যেটা আপনি আলট্রাসোনোগ্রাফিতে বুঝতে পারবেন। একটা লাম্প সেটা কি সলিড নাকি সিস্টিক, এটা আপনি আলট্রাসোনোগ্রাফিতে যত ভালো বুঝবেন ম্যামোগ্রাফিতে বুঝবেন না। আবার একটা পেশেন্টের লিম্ফ নোড স্ট্যাটাস, সেটা আপনি আলট্রাসোনোগ্রাফিতে যত ভালো বুঝবেন ম্যামোগ্রাফিতে বুঝবেন না। কাজে যে পেশেন্টের ম্যামোগ্রাফির ইন্ডিকেশন থাকবে সেই পেশেন্টকে আমরা আলট্রাসোনোগ্রাফি ম্যামোগ্রাফি দুটাই করব। যার ম্যামোগ্রাফির ইন্ডিকেশন নাই তাকে আমরা আলট্রাসোনোগ্রাফি করব। ঠিক আছে, আর ওটা আরেকটা মানে পরের ডিসকাশনে, অন্য দিনের ডিসকাশনে হয়তো আমাদের আসবে, যখন ম্যালিগন্যান্সি ডিসকাশনে, যে যখন কম এজ থাকবে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি এবং রিস্কি পেশেন্ট হলে সাথে এমআরআই করব। কিন্তু আলট্রাসাউন্ড আর ম্যামোগ্রাফির প্রশ্ন যখন আসবে তখন আসলে যখনই ম্যামোগ্রাফির ইন্ডিকেশন হবে আমরা সাথে ম্যামোগ্রাফি এবং আলট্রাসাউন্ড দুটাই করাবো। Cytology or core needle biopsy to confirm the diagnosis and rule out malignancy. তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিপল অ্যাসেসমেন্টের তিনটা স্টেপ। এইগুলো আমরা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখার চেষ্টা করব যে এই পেশেন্টের জন্য এই তিনটাই ম্যাচ করছে কিনা। তারপরে আমরা ডিসাইড করব যে হ্যাঁ এর মধ্যে থেকে কোনটা এই পেশেন্টের জন্য করা দরকার নাই বা কোনটা এক্সট্রা কিছু করা আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখেন এই পেশেন্টের আমরা যদি আলট্রাসোনোগ্রাফি একটা পিকচার দেখি, এই ফাইব্রোঅ্যাডিনোমার আলট্রাসাউন্ড এটা। এখন আপনারা বলেন দেখি যে এই ফাইব্রোঅ্যাডিনোমাটার আলট্রাসাউন্ড ফিচারে আমরা কি কি বলবো, যে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, কেমন দেখতে পাচ্ছি? একটা ওয়েল বলেন, ডিফাইন্ড একজন বলেন। হাইপোইকুয়েশন, স্মুথ মার্জিন এবং রেগুলার মার্জিন। আর কিছু? ট্রান্সভার্স মানে এটা লার্জার ডায়ামিটারটা, ওয়াইডার দেন টলার। আর কিছু? এই যে পাশে সাদা দেখা যাচ্ছে এগুলো কি? আচ্ছা, দেখি আমরা যে আলট্রাসোনোগ্রাফিতে একটা ফাইব্রোঅ্যাডিনোমার আসলে কি কি ফিচার থাকে। হ্যাঁ, এটা ওয়েল সার্কামস্ক্রাইবড হয় যেটা আপনারা বলেছেন। দেখেন এইখানেও এটা আমার একটা পেশেন্টের কাছ থেকেই নেওয়া। দেখেন যেটা একটা ওয়েল সার্কামস্ক্রাইবড
হাইপোএকোইক সফট টিস্যু লেশন বোঝা যাচ্ছে, যেটা হাইপোএকোইক উইথ থিন ইকোজেনিক ক্যাপসুল। দেখেন পাশে একটা সাদা যে একটা মার্জিনের মতন দেখা যাচ্ছে, এটা হচ্ছে থিন ইকোজেনিক ক্যাপসুল অ্যান্ড জেন্টল লোবিউলেশন। দেখেন এটা কিন্তু একেবারে একদম খুব রাউন্ডেড সেরকম কিন্তু না, যেমন একটা সিম্পল সিস্টের বেলায় আমরা একটু পরে দেখাবো যে একটা সিম্পল সিস্ট যেরকম একদম খুব সুন্দর রাউন্ডেড হয়, সেরকম রাউন্ডেড কিন্তু এটা না, তাই না? তার মানে একটা জেন্টল লোবিউলেশন এটার মধ্যে আছে। তাহলে আলট্রাসোনোগ্রাফিক ফিচার অফ ফাইব্রোঅ্যাডিনোমার মধ্যে এই রকমের ফিচার্স গুলো আমরা সাধারণত পাই। এই ফাইব্রোঅ্যাডিনোমাটাই যদি ধরেন একটু এই যেটা একটা পেশেন্টের হলো, তখন আমরা ম্যামোগ্রাফিতে এই রকমের ফিচার পাবো। বলেন এটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, একে আমরা কিভাবে আমরা ডিসক্রাইব করব? এই যে ম্যামোগ্রাফি দেখতে পাচ্ছি, এর আমরা ফাইব্রোঅ্যাডিনোমাই দেখতে পাচ্ছি, সেটা আমি বলে দিলাম, কিন্তু ফাইন্ডিংসটা আমরা কিভাবে বর্ণনা করব? Rounded, well circumscribed lesion with well-defined margin. No calcium এটা এই যে microcalcification. ওটাতে বললেন যে হাইপোএকোইক, এখানে কি বলবেন? রেডিও অপেক রেডিওপেক। এখানে আমরা কি বলি, আমরা ওখানে একোইক বলি আর এখানে বলি এটাও দেখেন, এটাও কিন্তু একটা ফাইব্রোঅ্যাডিনোমাই, ম্যামোগ্রাফিতে একটা ফাইব্রোঅ্যাডিনোমারই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখেন যে আমরা ম্যামোগ্রাফিতে আমরা হ্যাঁ মাল্টিপল ফাইব্রোঅ্যাডিনোমা তো মাল্টিপল হতেই পারে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ইরেগুলার শেপ না। এটা বলেন কিসের মতো শেপ? আপনারা তো দেখেন এটা, তাই না? কমন একটা শেপ। এটাকে কি শেপ বলে? হ্যাঁ একজন বলেছেন, বলেন একটু জোরে বলেন। পপকর্ন শেপ, তাই না? একদম খুব সুন্দর পপকর্ন শেপ কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তাহলে দেখেন যে ফাইব্রোঅ্যাডিনোমা কিন্তু দেখেন ভেরিয়েবল মানে ফিচার্স আসলে দেখা যেতে পারে। এই যে কমনলি এরকম দেখা যাবে, আবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখা যেতে পারে। তাহলে দেখি আমরা যে আমরা এগুলোকে কিভাবে বর্ণনা করব বা এটা কেন এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন যে ম্যামোগ্রাফিক ফিচার্স অফ ফাইব্রোঅ্যাডিনোমা, ইট ইজ ওয়েল সার্কামস্ক্রাইবড রাউন্ড অর ওভাল ম্যাস, এরকম হিসেবে আমরা দেখেছি, তাই না? একটু আগে দেখলাম আইসোডেন্স অর হাইপোডেন্স। ঠিক আছে, এটাকে আমরা বলবো আইসোডেন্স আর হাইপোডেন্স টু ব্রেস্ট টিস্যু। ব্রেস্ট টিস্যুর সাথে আইসোডেন্স অথবা হাইপোডেন্স। যদিও আমরা যে ছবিগুলো দেখেছি, হ্যাঁ, এগুলোর কাছে কিন্তু এই যে আমি আবার দেখাই, এগুলোর কাছে কিন্তু আমাদের মনে হচ্ছে যে কি হাইপো না, তো এটা তো হাইপার ডেন্স বোধহয় হয়ে গেল, তাই না? সেরকম মনে হচ্ছে। আসলে কেন এরকম মনে হচ্ছে যে ফাইব্রোঅ্যাডিনোমা আসলে কমনলি কাদের হয়? কমনলি হচ্ছে আমার ইয়াং ব্রেস্টে, তাই না? তো ইয়াং ব্রেস্টের যদি আমি চিন্তা করি, ইয়াং ব্রেস্টের ম্যামোগ্রাম কিন্তু এরকম কালো হবে না, তাই না? সেটা কিন্তু সাদা সাদাই হবে, ফাইব্রাস টিস্যুতে ভর্তি বা ব্রেস্ট টিস্যুতে ভর্তি বলে সেটা খুব ডেন্স থাকে। ওই ডেন্সিটির সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা আইসোডেন্স অথবা হাইপোডেন্স হবে। আমি আপনাদেরকে খুব ইয়াং একটা পেশেন্টের এটা দেখাতে পারি নাই, ম্যামোগ্রাফিক ফিচারটা এজন্য দেখাতে পারি নাই যে ইয়াং পেশেন্টের আসলে আমরা তো ম্যামোগ্রাফি করছি না, কিন্তু এখানে যখন আমরা বর্ণনাটা দিয়েছি তখন কিন্তু আসলে ওই ওই ফিচারটাই বলা হয়েছে, সেই জন্য এটাকে আমরা আইসোডেন্স বা হাইপোডেন্স হিসেবে উল্লেখ করলাম, যদিও আমাদের কাছে দেখে একটু হাইপারডেন্স মনে হচ্ছে, তাই না? সো এটাকে আমরা বলবো যে ম্যামোগ্রাফিক ফিচারে এটা আইসোডেন্স অথবা হাইপোডেন্স টু ব্রেস্ট টিস্যু। মে হ্যাভ ম্যাক্রোলোবুলেশনস অর কোর্স পপকর্ন ক্যালসিফিকেশনস। ঠিক আছে, ওই যে আমরা যেটা দেখলাম যে কোর্স পপকর্ন ক্যালসিফিকেশন, এটা একেবারে এত বেশি সাদা দেখা যাচ্ছে এই জন্য যে এখানে ক্যালসিফিকেশন হয়েছে। খুব লং টার্ম যদি কোনো ফাইব্রোঅ্যাডিনোমা থাকে এবং দেখা যায় যে অনেক ওল্ডার এজের পেশেন্টদের ইয়েতে ম্যামোগ্রাফিতে এরকম পপকর্ন ক্যালসিফিকেশন দেখা যায়, কারণ তাদেরটা অনেক দিন ধরে থাকে, কোনো ট্রিটমেন্ট হয় না, এবং সেখানে একটা সময় ক্যালসিফিকেশন যখন হয় তখন এই পপকর্ন অ্যাপিয়ারেন্সটা আমরা পেয়ে থাকি। তাহলে এখন দেখেন যে এ ক্লিনিক্যালি টিপিক্যাল ফাইব্রোঅ্যাডিনোমা কনফার্মড বাই আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, ইন এ ইয়াং ওমেন মে বি অবজার্ভড উইদাউট বায়োপসি। এই কথাটাকে কি আমরা কারা কারা মানছি আর কারা কারা মানছি না? আমরা কি এটা বলতে পারি যে ক্লিনিক্যাল টিপিক্যাল ফাইব্রোঅ্যাডিনোমা in a young woman confirmed by ultrasonography may be observed without biopsy? এটা কি আমরা করব নাকি করব না? নো ম্যাম, করবো না ম্যাডাম, কেউ করব না নাকি? না করবো না ম্যাডাম। নো ম্যাম।
আচ্ছা, কিন্তু আমরা দেখি যে এভিডেন্স কি বলে। হ্যাঁ, আমরা কিন্তু আসলে সবসময় যে আমাদেরকে, আমরা যদি খুব, আপনি দেখেন যে একটা ফাইব্রোঅ্যাডিনোমা, খুব টিপিক্যাল একটা ফাইব্রোঅ্যাডিনোমা কিরকম থাকে, ওই যে আমরা বললাম যে অনেক কম এজে, ধরেন 15 to 20 এরকম একটা এজের একটা মেয়ে আসলো, তার ব্রেস্টে আপনি একটা ফাইব্রোঅ্যাডিনোমা পাইলেন কিরকম, একেবারে ওই যে টিপিক্যাল প্রেজেন্টেশনের মতো একটা ব্রেস্ট মাউস পেলেন আপনি। হ্যাঁ, আপনি ধরছেন এদিক থেকে, ধরছেন ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ধরছেন ওদিকে যাচ্ছে। আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করলেন এবং সেখানেও বলে দিল যে হ্যাঁ ফাইব্রোঅ্যাডিনোমা, এবং যে সমস্ত ফিচার্স গুলো এখন আমরা বললাম যে আলট্রাসাউন্ডে পাওয়া যাবে, এক্স্যাক্টলি সেই ফিচার্স গুলোই আপনাকে আলট্রাসাউন্ডের মধ্যে বলে দিল। এই পেশেন্টকে কি আমরা বায়োপসি করাতেই হবে, নাকি এই পেশেন্টকে আমরা অবজারভেশনে রাখতে পারবো? অবজারভেশনে রাখতে পারবো ম্যাম। আপনাদের একই একই অ্যান্সার হবে? আসেন আমরা দেখি যে এভিডেন্স আসলে কি বলে। আচ্ছা, American College of Radiology appropriateness criteria for palpable breast masses. For women, especially those less than 30 years with a palpable mass that shows probably benign, that is Pirates 3 ultrasound features suggesting fibroadenoma, short interval imaging follow-up is a reasonable alternative to biopsy. তার মানে আমরা follow-up দিয়ে রাখতে পারবো without biopsy. Pirates 3 risk threshold. এটা কি জিনিস? যে Pirates 3 findings have a less than 2% malignancy rate over 2 years, supporting 6-month then periodic follow-up rather than immediate tissue sampling. ঠিক আছে? আবার কি বলছে যে আউটকাম উইথ ফলো আপ, এটা কি? যে আমেরিকান জার্নাল অফ রনজেনোলজি অথবা Radiological Society of North America cohorts of Pirates 3 lesions on ultrasound show very low cancer yield and no stage compromise with short interval follow-up versus immediate biopsy. ঠিক আছে? Younger or adolescent patients, reviews on adolescent fibroadenoma state that when malignancy is excluded by clinical exam and typical imaging, stable lesions can be managed with observation and scheduled follow-up, no routine FNSC. Practical framing from surgeons or radiologists. 6-monthly imaging for 2 years is acceptable instead of biopsy for solid masses with features suggesting fibroadenoma, assuming clinical imaging concordance. তার মানে কি, আমরা ক্লিনিক্যালিও আমাদের কাছে পুরোপুরি ফাইব্রোঅ্যাডিনোমা মনে হচ্ছে এবং ইমেজিংয়েও আমরা সেরকমই পাচ্ছি। তার মানে আমাদের ক্লিনিক্যাল এবং ইমেজিং এর মধ্যে কোনো ডিসকর্ডেন্স নাই, কনকর্ডেন্স আছে, তখন আমরা ওয়েট করতে পারবো। When not to rely on watchful waiting. কখন আমরা রিলাই করব না যে হ্যাঁ আমি শুধু দেখে থাকবো, সেটাতে আমি স্যাটিসফাইড না। সেটার জন্য কিছু ফিচার্স আছে যে এনি ইমেজিং অর ক্লিনিক্যাল ডিসকর্ডেন্স, তার মানে আমার ক্লিনিক্যাল এবং ইমেজিং এর মধ্যে মিললো না, আমার কাছে মনে হলো যে না, ও যদিও ফাইব্রোঅ্যাডিনোমা বলেছে বাট আমার কাছে একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, atypical or complex features or patient with more than 40 with suspicious features proceed to biopsy. তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বায়োপসি করবো। এখন তাহলে আমরা বলি যে অ্যাটিপিক্যাল বললাম, যে অ্যাটিপিক্যাল ফিচার্স কি, সেই অ্যাটিপিক্যাল ফিচার্স অথবা সাসপিশিয়াস ফিচার্স কি, সেই ফিচার্স যেগুলো বলে আমরা উই উইল প্রসিড টু বায়োপসি। একটু বলেন যে অ্যাটিপিক্যাল কি ফিচার্স দেখলে আমরা বায়োপসি করব। কয়েকটা অ্যাটিপিক্যাল ফিচার বলেন ফাইব্রোঅ্যাডিনোমার, যেগুলো দেখলে আপনি প্রসিড করবেন বায়োপসিতে। একটা হচ্ছে ম্যাডাম সাইজ মোর দ্যান 5 সেন্টিমিটার, আর হচ্ছে মাইক্রো লোবুলেশন। কমপ্লেক্স ফাইব্রোঅ্যাডিনোমা থেকে থাকে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে করব। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু আপনারা বলেছেন। দেখি আমরা যে টিপিক্যাল ফিচার্স অফ ফাইব্রোঅ্যাডিনোমা কি কি থাকতে পারে। যে ইরেগুলার অর ইল ডিফাইন্ড মার্জিনস, আমরা বলেছি যে ব্রেস্ট মাউস একটা যখন থাকবে খুবই ওয়েল ডিফাইন্ড একটা মার্জিন থাকবে এবং আপনি ধরা মাত্র এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিকে ইভেন আপনাকে বুঝতে হবে না, আপনার পেশেন্টই বলবে যে আমার একটা গোটা আছে যেটা এদিক ওদিক মুভ করে, হ্যাঁ এদিক থেকে ধরলে ওদিকে চলে যায়, ঠিক আছে, এরকম আপনাকে বলবে পেশেন্ট। মাইক্রোলোবিউলেটেড অর অ্যাঙ্গুলার শেপস, হ্যাঁ শেপটা যদি আপনার কাছে সাসপিশাস মনে হয় যে না এটার শেপটা দেখে আমার কাছে মনে হচ্ছে না যে এটা ফাইব্রোঅ্যাডিনোমা। হেটারোজেনাস ইন্টারনাল ইকোজেনিসিটি, হ্যাঁ ইন্টারনাল ইকোজেনিসিটিটা যদি হেটারোজেনাস হয়, যেটা সাধারণত ফাইব্রোঅ্যাডিনোমাতে হওয়ার কথা না। অ্যাকাস্টিক শ্যাডোয়িং, হ্যাঁ যে ফাইব্রোঅ্যাডিনোমা ওরকম ভাবে অ্যাকাস্টিক শ্যাডোয়িং হয় না, কিন্তু যদি
কোনো ফাইব্রোঅ্যাডিনোমাতে হয় তখন আমরা এটাকে অ্যাটিপিক্যাল ফিচার বলবো। ইন্টারনাল মাইক্রোক্যালসিফিকেশনস, হ্যাঁ, ইন্টারনাল মাইক্রোক্যালসিফিকেশনস যদি হয় তাহলে কিন্তু আমরা চিন্তা করবো যে এটা একটা অ্যাটিপিক্যাল ফিচার। অ্যান্ড ইন্টারনাল ভাস্কুলারিটি, যদি টপলারে দেখা যায় যে হ্যাঁ এখানে ভাস্কুলারিটি ইনক্রিজড হয়েছে, এই ধরনের যে কোনো ফিচার যদি আমরা পাই তখন আমরা এটাকে কিন্তু শুধুমাত্র ওয়াচফুল ওয়েটিং করলে হবে না, এটাকে আমাদের বায়োপসি করতে হবে। If a palpable breast mass in a young patient has classic fibroadenoma features on ultrasound, that is BIRADS 3, and clinical findings match, skipping FNSC and doing short interval imaging follow-up is guideline supported and safe, with malignancy rates less than 2% under BIRADS 3 protocols. Now, what about the management options? আমাদের কি কি ম্যানেজমেন্ট অপশন আছে বলেন দেখি। তাহলে এতক্ষণ আমরা যা বললাম তাতে একটা অপশন কি আছে আমাদের ম্যানেজমেন্টের, বলেন দেখি। 6 monthly ultrasound follow. মানে আমরা ওয়েট করতে পারি, হ্যাঁ, ওয়াচফুল ওয়েটিং, আমরা ফলো আপ করে করে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ইমেজিং দিয়ে ফলো আপ করে করে এই পেশেন্টকে ওয়াচফুল ওয়েটিং করতে পারি, হ্যাঁ। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। কেন এক্সপেক্টেন্ট, কেন ম্যানেজমেন্ট? সেটা যে ফর মেনি ফাইব্রোঅ্যাডিনোমাস which are smaller and asymptomatic, no treatment is needed as they may naturally shrink or disappear over time. আমরা কিন্তু অনেক ছোট ফাইব্রোঅ্যাডিনোমা হলে অনেক সময় এরকম আমরা ওয়াচফুল ওয়েটিং করি এবং অনেক সময় দেখা যায় যে সেগুলো ছোট হয়ে যায় বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এর পরের অপশনটা কি ম্যাডাম? এটা কোনো সাইজ কি আছে করতে পারি? হ্যাঁ বলেন। হ্যাঁ, সাইজ আছে, সাইজ তো অবশ্যই আছে। আমরা আসি, সামনের দিকে আসি, আরো ক্লিয়ার হবো আমরা এটা নিয়ে, আরো ডিটেলস একটু বলবো, হ্যাঁ। তারপরে মেডিকেল ম্যানেজমেন্ট, এগুলো অবশ্য যদিও রিসার্চের মধ্যে, যে মেটফরমিন, ওরা বলছে যে এর কিছু অ্যান্টি ইস্ট্রোজেনিক এবং অ্যান্টি প্রলিফারেটিভ প্রপার্টিস আছে যে জন্য মেটফরমিন ইউজ করা যায়, কিন্তু এটা আসলে ইমার্জিং রিসার্চ, এখনো সেভাবে প্রুফ হয়নি, আমরা এখনই দিব না, বাট আমরা জেনে রাখবো যে এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। সিন্স রিগ্রেশন উইথ অ্যান্টি ইস্ট্রোজেন ড্রাগস লাইক ট্যামক্সিফেন অর মেলক্সিফেন, এসব একটু ইউজ করা যায়, যদিও আমরা আসলে খুব একটা ব্যবহার করি না, বাট এগুলো করা যায়। তাহলে এখন বলেন যে সার্জিক্যাল এক্সিশন, হ্যাঁ, মেডিকেল ম্যানেজমেন্ট চলে গেলে এরপরে আসবে আসলে সার্জিক্যাল এক্সিশন। সেখানে আসলে আমাদের কি কি ইন্ডিকেশন আছে যে কখন আমরা তাহলে এই পেশেন্টদেরকে অপারেশনের কথা বলবো? Giant fibroadenoma more than 5 centimeter, then ATP and histopathology, microlocalization, then যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার থাকে আর পেশেন্ট উইশ। তাহলে দেখেন যে একদম শুরু থেকেই যদি আমরা শুরু করি তাহলে একদম হিস্ট্রি থেকে আমাদের কিছু পয়েন্ট আছে, আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস থেকে আছে, ইমেজিং থেকে আছে, তাই না? সবকিছু মিলিয়েই আমরা এই ইন্ডিকেশন গুলোকে বলতে পারি যে এজ ওভার 30, suspicious features on imaging such as microlobulation, ATP on histology, size more than 5 centimeter, family history of breast cancer and patient's desire, এগুলো বলে আমরা সার্জিক্যাল এক্সিশনে অবশ্যই যাব, হ্যাঁ। আচ্ছা, কিছু মিনিমালি ইনভেসিভ টেকনিক আছে, যেহেতু আসলে সবকিছু আমরা মানে অনেক ডেভেলপড হচ্ছে আস্তে আস্তে, বাইরের দেশে যেমন হচ্ছে আমাদের দেশেও হচ্ছে। সো এইগুলো আসলে এখন আমাদেরকে কিন্তু জানতে হবে, হ্যাঁ, যে শুধুমাত্র যে অপারেশনই একমাত্র বা মানে কনভেনশনাল যে সমস্ত অপারেশন গুলো আমরা করছি সেগুলোই যে একমাত্র অপশন তা না। কিছু কিছু মিনিমালি ইনভেসিভ টেকনিক্স যেগুলো আসলে আমাদেরকে জানতে হবে, হ্যাঁ। সেগুলোর মধ্যে একটা হচ্ছে ক্রায়ো অ্যাবলেশন, a procedure that uses a cryoprobe to freeze and destroy the fibroadenoma cellular structure. তাহলে cryoablation একটা পদ্ধতি আছে। Radio frequency ablation, it is a minimally invasive technique where a probe delivers radio frequency energy to heat and destroy the tumor tissue. ঠিক আছে। আর vacuum assisted excision, এখানেও হচ্ছে যে আমরা একটা ছোট্ট একটা ইনসিশন দিব, সেখানে আমরা একটা ভ্যাকিউম ডিভাইস এবং রোটেটিং কাটিং মেকানিজমের মাধ্যমে পুরো ফাইব্রোঅ্যাডিনোমাটাকে আমরা রিমুভ করতে পারবো। তাহলে এই সবগুলোই হচ্ছে খুব মিনিমালি ইনভেসিভ টেকনিক, এগুলো আস্তে আস্তে আমরা আমাদের পেশেন্টদের জন্য ইউজ করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে সার্জিক্যাল এক্সিশন। সার্জিক্যাল এক্সিশন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে ইনিউক্লিয়েশন অফ ফাইব্রোঅ্যাডিনোমা। আমরা ফাইব্রোঅ্যাডিনোমা বা ব্রেস্টের যে কোনো লিশন আসলে আমরা যখন অপারেশন করি এগুলো লোকাল দিয়ে আসলে আপনারা বলতে যাবেন না। অনেক টিচার কিন্তু মানে আমাদের স্যাররা এসব মানে খুবই অপছন্দ করতেন যে আমরা ব্রেস্টের কোনো লিশনকে আমরা লোকাল দিয়ে এক্সারসাইজ করতে যাবো। সো ইটস বেটার টু ডু আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া।
তাহলে আমরা ফাইব্রোঅ্যাডিনোমাটাকে যে যখন যেহেতু আমরা বলেছি শুরুতেই যেটা খুব ওয়েল ক্যাপসুলেটেড একটা টিউমার, কাজে এটাকে আমরা কিন্তু ইনিউক্লিয়েশন করতে পারি। এবং ইনিউক্লিয়েশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ইনিউক্লিয়েশন করলে কসমেসিসটা খুব ভালো হয়। হ্যাঁ, যে খুব ভালো কসমেটিক মানে কসমেসিস মেনটেন হয়। পরবর্তীতে দেখা যায় যে ব্রেস্টে কোনো ধরনের ডিফর্মিটি হয় না। হ্যাঁ, সো ইনিউক্লিয়েশন একটা খুব ভালো পদ্ধতি। এরপরে হচ্ছে এক্সিশন বায়োস্ফিয়ার লাম্পেক্টমি ইন দি এল্ডারলি। এটা আমরা কখনো কখনো করে থাকি যেখানে যে আমাদের বিভিন্ন ধরনের ইমেজিং এ অথবা বায়োপসিতে আমাদের সন্দেহজনক কিছু একটু মনে হবে, তখন আসলে আমরা একটা রিম অফ নর্মাল টিস্যু নিয়ে আমরা এটা লাম্পেক্টমি করব। কারণ যদিও আমরা জানি যে আমরা যে সবসময় বায়োপসিতে পাঠাই সবসময় যে অ্যাকিউরেট রিপোর্ট আসে তা না। সো আমাদের যদি রিপোর্ট আসার পরেও যদি আমাদের কোনো সন্দেহ থাকে তাহলে আসলে আমরা একটা খুব স্মল একটা রিম অফ নর্মাল টিস্যু নিয়ে এটাকে লাম্পেক্টমি বা এক্সিশন বায়োপসি করতে পারি। হ্যাঁ, কারণ ইট মে কন্টেইন ম্যালিগন্যান্সি অর ফাইলাইটস টিউমার। তো এই ফাইলাইটস টিউমার কথা যেখানে তো চলে আসলো, আমি একটা ছবি দেখানোর লোক সামলাতেছি না, যে আমার কাছে এরকম একটা ফাইলাইটস টিউমার পেশেন্ট আসছিল। হ্যাঁ, মানে এত বড় একটা ফাইলয়েডস, মানে একেবারে অবিশ্বাস্য। তো সেই জন্য আমি আপনাদেরকে এই ছবিটা দেখালাম। ফাইলার্স নিয়ে আসলে আমরা খুব বেশি কথাবার্তা আর বলবো না। এখন আসেন আমরা এই যে ফাইব্রোঅ্যাডিনোমাতে যে আমরা ইনিউক্লিয়েশন করি, এই ইনিউক্লিয়েশনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা যখন আমরা শুরুতেই যখন আমরা ইনসিশনটা দিব, আসলে আমরা ইনসিশনটা দেওয়ার সময় আমরা চেষ্টা করব যাতে আমরা ক্যাপসুলটা সহ ইনসিশন দিতে পারি। হ্যাঁ, তাহলে যেটা হবে যে আমরা ক্যাপসুলটা রেখে বাকি জিনিসটা আমরা খুব সহজেই ইনিউক্লিয়েট করে নিয়ে আসতে পারবো। এবং এটা যখন আমরা আনবো, আমরা যখন এক্সিশন করি তখন আসলে একটা মানে বড় একটা লাম্প যদি আমরা নিয়ে আসি, এরপরে কিন্তু ওখানে ছোট একটা ডিম্পলিং এর মতো হয়ে থাকে বা একটুখানি ডিসফিগারমেন্ট হয়। কিন্তু যদি আমরা ইনিউক্লিয়েশন করে নিয়ে আসি, মানে ক্যাপসুলটা রেখে বাকিটাকে আমরা যদি ইনিউক্লিয়েট করে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আসলে ওই ডিফর্মিটিটা হয় না। এবং কিছুদিনের মধ্যেই এত সুন্দর একটা মানে পোস্টঅপারেটিভ ফিচার হয় বা কসমেসিসটা এত সুন্দর মেনটেন হয় যে তখন আর বোঝাই যায় না যে এত বড় একটা টিউমার এখান থেকে রিমুভ করা হয়েছে। সো এই কসমেটিক পারপাসের জন্যও আসলে এই ফাইব্রোঅ্যাডিনোমাটা ইনিউক্লিয়েশন করলে আসলে খুব ভালো একটা ফল পাওয়া যায়। সো আপনারা দেখলেন যে একটা ফাইব্রোঅ্যাডিনোমা আমরা কিভাবে ইনিউক্লিয়েশন করলাম। তো ফাইব্রোঅ্যাডিনোমা তো আসলে আমরা বিভিন্ন রকমের মানে আমরা যে ইনসিশন গুলো কমনলি দেই, এই যে আমরা পেরিয়ারিউলার ইনসিশনই বেশিরভাগ ক্ষেত্রে দেই। এখানে মানে লামটা যদি একটু দূরে থাকে তাহলে সেই দূরে হলেও আমরা ওই পেরিয়ারিউলার মতোই একটা ইনসিশন দিতে পারি। বা অনেক সময় আমরা যেটা করি যে পেরিয়ারিউলার ইনসিশন মানে অ্যারিওলার খুব কাছাকাছি দিয়ে তারপরে টানেলিং করে সেখান থেকে আনতে পারি, এটাও করা সম্ভব। আর শুধুমাত্র যদি নিচের দিকে হয়, যেটা 6 o'clock পজিশনে, এই পজিশনে যদি হয় তখন আসলে আমরা পেরিয়ারিউলার দেব না, তখন আসলে আমরা একটা ভার্টিক্যাল ইনসিশন দিয়ে ফাইব্রোঅ্যাডিনোমাটা আমরা রিমুভ করার চেষ্টা করবো। ম্যাডাম তাহলে তাহলে আপার এখন দেখি, কোয়াড্রেন্টে হয়, এক্সকিউজ মি ম্যাডাম, আপার হ্যাঁ কোয়াড্রেন্টে হ্যাঁ, আপার কোয়াড্রেন্টেও আমরা এই পেরিয়ারিউলার দিয়েই আনবো। ঠিক আছে, পেরিয়ারিউলার আমরা যেখানে তাহলে টিউমারে যে 6 দেখেন একটা o'clock যদি ছবিতে পজিশনে থাকে তাহলে শুধু রেডিয়াল দেবো। 6 o'clock পজিশনে শুধু আমরা রেডিয়াল দিব না, কারণ হচ্ছে দেখেন আপনি চিন্তা করেন যে একটা পেশেন্ট যখন দাঁড়াবে, আমরা সবসময় কিন্তু পেশেন্টের পরবর্তী রেজাল্টে কিরকম হবে সেটা কিন্তু আমি পেশেন্টকে শোয়ায় ডিসাইড করব না। আমি আমি চিন্তা করব যে পেশেন্টটা যখন দাঁড়াবে তখন কি হবে। হ্যাঁ, আমরা যদি পেরিয়ারিওলার ইনসিশন নিচের দিকে দেই, 6 o'clock পজিশনের নিচের দিকে দেই, তখন আসলে কিন্তু সে যখন দাঁড়ায় তখন এটা একটা ডিসফিগারমেন্ট হয়। কিন্তু যদি এটা ভার্টিক্যাল একটা ইনসিশন দেওয়া হয় তাহলে সে দাঁড়ানোর পরেও এই জিনিসটা দেখতে খারাপ লাগে না। হ্যাঁ, এবং নিচে যেহেতু আমাদের ইনফ্রামেমারি ফোল্ড থাকে, তো নিয়মই হচ্ছে নিচের দিকে যে কোনো ইয়ে যদি থাকে, লাম্প যদি থাকে, সেটা অপারেশন করার সময় আসলে নিচের দিকে শুধুমাত্র ভার্টিক্যাল ইনসিশন দিতে হবে, বাকি সবগুলো দিকেই আসলে আপনাকে পেরিয়ারিওলার ইনসিশন দিতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এখন আমরা দেখি যে যে আমরা সার্জারি করলাম বা করলাম না, এর কি সব এভিডেন্স আছে। হ্যাঁ,
এখানে দেখেন যে একটা ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন ফর ব্রেস্ট ফাইব্রোঅ্যাডিনোমা, চাইনিজ সোসাইটি অফ ব্রেস্ট সার্জারি প্র্যাকটিস গাইডলাইন 2021। এখানে কিছু ক্লিয়ার ইন্ডিকেশন এন্ড সেফটি দেওয়া আছে যে সার্জিক্যাল এক্সিশন ইজ স্ট্রংলি রেকমেন্ডেড ফর rapidly growing lesions, large size that is more than 2 to 3 centimeter, increases in Byradt's classification or biopsy suggesting atypia or Phyllodes tumor. মানে Byradt's আমি প্রথমে যখন ইমেজিং করলাম আমাকে বললো যে হ্যাঁ Byradt's 3, আবার ফলো আপে যখন আসলো তখন আমি আবার ইমেজিং করলাম তখন বললো Byradt's 4। তার মানে এটা যদি বেড়ে যায় তাহলে আমাকে চিন্তা করতে হবে যে হয়তো কোনো অ্যাটিপিয়া ডেভেলপ করছে বা Phyllodes tumor হতে পারে এটা। সো সেই সমস্ত ক্ষেত্রে আমরা মানে সার্জিক্যাল এক্সিশন রিকমেন্ডেড। Studies show among biopsy proven fibroadenomas recommended for surgery, about 9% were upgraded to Phyllodes tumors on excision, underlying the importance of surgery for certain high risk cases. কাজে যেগুলোকে হাই রিস্ক মনে হবে সেগুলোকে আমরা অপারেশনে যাব। তারপর হচ্ছে যে ডায়াগনস্টিক সার্টেইনটি, কমপ্লিট এক্সিশন অ্যালাউস thorough histological analysis ruling out more serious pathology such as Phyllodes tumor, papilloma or hyperplasia. এগুলো হচ্ছে মানে এক্সিশনের পক্ষে কথা বলছে ওরা। হ্যাঁ, ইফেক্টিভ রিমুভাল উইথ লো রিকারেন্স। হ্যাঁ, যখন আমরা ফুললি এক্সারসাইজ করছি তখন আবার রিকারেন্স হওয়ার চান্স একেবারে থাকছে না বা কমে যাচ্ছে। অল্টারনেটিভ মিনিমালি ইনভেসিভ মেথডস উইথ গুড আউটকামস, এগুলো আমরা আগেও বলেছি যে ভ্যাকিউম অ্যাসিস্টেড, ক্রায়ো অ্যাবলেশন, রেডিও ফ্রিকোয়েন্সি অর লেজার, এগুলো দিয়ে আমরা করতে পারি যাতে আমাদের কসমেটিক আউটকামটাও ভালো হয়। এটা একটা স্টাডি আছে কিউরিয়াসে, খুব ভালো একটা স্টাডি, এটা আপনারা কেউ চাইলে একটু ডিটেলস করে পড়ে নিতে পারেন। এ কম্প্রিহেন্সিভ রিভিউ অফ ব্রেস্ট ফাইব্রোঅ্যাডিনোমা কোরিলেটিং ক্লিনিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, খুব ভালো একটা স্টাডি জন্য আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে যে এভিডেন্স সাপোর্টিং নন অপারেটিভ অর কনজারভেটিভ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এক নম্বর হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি, ফ্রিকুয়েন্ট স্পন্টেনিয়াস রিগ্রেশন। দেখা গেছে যে লংজিটিউডিনাল স্টাডি অফ 99 ওমেন, যাদের এই 99 ওমেনের ছিল 279 lesions, হ্যাঁ, তার মানে মাল্টিপল ফাইব্রোঅ্যাডিনোমা ওভার 7 to 9 years, found that 38% of lesions resolve spontaneously. Estimated resolution probabilities 46% at 5 years, 69% at 9 years. Regression was more likely in women aged less than 20. Another 5-year follow-up study, 87 lesions reported 52% reduced in size, 16% unchanged, only 32% grew. No carcinomas developed at sites of presumed fibroadenomas. So এই সমস্ত ইয়েতে বলা হচ্ছে যে আমরা চাইলে তাহলে কি করতে পারি, যে ওয়েট করতে পারি। গাইডলাইন সাপোর্ট অবজারভেশন when appropriate, কি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল এক্সাম প্লাস ইমেজিং ফলো আপ is safe for typical fibroadenoma, especially Byradt's 3 or clearly benign lesions in young women. NICE guidelines recommended reassurance with surgery reserved for symptoms size more than 2 centimeter, growth, recurrence, complex features or patient's anxiety. So finally আমরা কি বলতে পারি যে surgery is appropriate when lesion is large, more than 2 to 3 centimeter, growing rapidly, or imaging or biopsy raises concern. The patient experiences symptom or significant anxiety. Observation কখন করব? Lesions appear benign on imaging or biopsy, are small and stable. Patient prefers to avoid surgery and is willing to follow up regularly. Minimally invasive options গুলো আমরা নিতে পারি, কারণ এখানে আমরা টিউমারটা রিমুভ করলাম, at the same time cosmeticটা মেনটেন হলো। So in summary, in women less than 25, classic fibroadenomas on ultrasound rarely harbor malignancy. Guidelines like ACR, USOBI, Chinese Society of Breast Surgery, observation with imaging is acceptable for typical fibroadenomas less than 3 centimeter in young women. Indications for excision, rapid growth more than 3 to 4 centimeter. এখানে আসলে কোনোটাতে ওরা more than 2 বলছে, কোনোটাতে more than 3, but মানে 2 সেন্টিমিটারের নিচে কোনোটা না, ঠিক আছে। Atypical imaging features, patient request or diagnostic uncertainty. Best practice, shared decision making, reassure patient and offer excision only when indicated. ম্যাডাম So আসসালামু এতটুকু আলাইকুম। পর্যন্ত আমাদের ফাইব্রোঅ্যাডিনোমা। হ্যাঁ, ওয়ালাইকুম আমার আসসালাম। একটা কোশ্চেন ছিল ম্যাডাম। ম্যাডাম ক্লিনিক্যালি টিপিক্যাল ফাইব্রোঅ্যাডেনোমা ইয়াং পেশেন্ট কনফার্ম বাই আল্ট্রাসোনোগ্রাফি যদি হয়, কিন্তু তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কি বায়োপসিটা ইন্ডিকেটেড কিনা? হ্যাঁ, এই যে আমরা কিছু কিন্তু ফিচার্স বলেছি যে হ্যাঁ কখন আবার আমাদের নর্মাল যে রুল থেকে আমরা কখন ডেভিয়েশন হবে, যখন তার একদম হিস্ট্রি থেকে আমরা শুরু করেছি যে হ্যাঁ হিস্ট্রিটা যদি সাসপিশিয়াস হয়,
তার যদি ক্লিনিক্যাল ফাইন্ডিংসে আমরা কোনো সাসপিশাস কিছু পাই, ইমেজিং এ কিছু থাকে, মানে প্রত্যেকটা পয়েন্টকেই কিন্তু আমরা ধরবো। হ্যাঁ, সবকিছু কিন্তু একই রকম হবে না। সো যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা ফ্যামিলি হিস্ট্রি থাকলে অবশ্যই আমরা করব, কারণ আমরা জানি যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার যদি কোনো ফিচার্সও না থাকে, তাও কিন্তু আমরা কি করি, অনেক আগে থেকে তার স্ক্রিনিংটা শুরু করি। তাহলে এক্ষেত্রে যেহেতু তার একটা লাম্প আছে, সেটা যদিও আমাদের কাছে বিনাইন মনে হচ্ছে, বাট এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটু ওভার কনসিয়াস হব, এবং যেটা অন্যদের বেলায় প্রযোজ্য হচ্ছে না সেটা কিন্তু আমরা করবো। হ্যাঁ, কাজে সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট এফএনএসসি কিন্তু করতেই পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কেস নাম্বার 3 তে আমরা যদি আসি, যে a 35-year-old lady presented with cyclical mastalgia with nodularity in both breasts. What is the most likely diagnosis? এই পেশেন্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আসলে ব্যথার কথা নিয়ে আসে। হ্যাঁ, যে ব্যথার জন্যই আসে এই পেশেন্ট গুলো। এই পেশেন্টদের সমস্যা খুব বেশি না থাকলেও শুধুমাত্র ব্যথার কারণে কিন্তু এই পেশেন্টরা অনেক তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে। বলেন। ফাইব্রোসিস্টিক ডিজিজ। আচ্ছা, ঠিক আছে। আসলে এইরকম ফিচার নিয়ে কিন্তু ফাইব্রোসিস্টিক চেঞ্জের পেশেন্টরা আসতে পারে। এই পেশেন্টরা দেখা যায় যে অনেক সময় শুধুমাত্র ব্যথা নিয়ে আসে, কখনো দেখা যায় লাম্পিনেস নিয়ে আসে, কখনো দেখা যায় লাম্প নিয়ে আসে। হ্যাঁ, তো আমরা একটু দেখি, আগে একটু পড়ে নেই, তারপর আমরা আবার সেই ডিসকাশনে যাব। হ্যাঁ, তো fibrocystic change refers to fibrosis and cyst formation. Usually occurs in premenopausal women, likely to be কি হবে, একটা হচ্ছে breast pain or tenderness, lumpiness in the breast, usually bilateral, অথবা lump in the breast, often worsens before the period and improves after the period. Sometimes greenish or dark brown, non-bloody nipple discharge may be present. অনেক সময় এই পেশেন্ট গুলোর কিন্তু নিপল ডিসচার্জ থাকে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্লাডি নিপল ডিসচার্জ হয় না, বাট কখনো কখনো গ্রিনিশ বা ডার্ক ব্রাউন অথবা সেরাস ডিসচার্জ নিয়েও পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এটা একটা ফাইব্রোসিস্টিক ডিজিজের পেশেন্ট। তাহলে ডায়াগনোসিস আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলেছি, যে কোনো পেশেন্ট আমাদের কাছে আসুক, আমরা কিন্তু সবসময় মাথার মধ্যে ট্রিপল অ্যাসেসমেন্টটা রাখবো। এবং এই সমস্ত পেশেন্ট যেহেতু এরা খুব বেশি ইয়াং হয় না, সেই 15 to 25 না, বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্ট গুলা 30 to 40 বা 30 to 45 এরকম এইজের হয়। সো এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে আল্ট্রাসাউন্ড অথবা ম্যামোগ্রাফি আমরা করতে পারি। অ্যাকর্ডিং টু আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস, আবার ফাইব্রোসিস্টিক ডিজিজ গুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে এগুলো আমরা বলছি যে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস অনুযায়ী আমরা এই ফাইব্রোসিস্টিক ডিজিজকে কি ভাগে ভাগ করছি। 1 নম্বরে দেখেন যে সিম্পল সিস্ট। হ্যাঁ, আমরা কিন্তু যখন রিপোর্ট গুলা পাই এরকম বিভিন্ন রকম পেতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সিম্পল সিস্ট। এই সিম্পল সিস্ট কখন বলবো আমরা, যে একটা ওয়েল ডিফাইন্ড রাউন্ড অর ওভাল অ্যানিকোইক লেশন। দেখেন এটা একদম কালো, তাই না? অ্যানিকোইক, তার মানে এটার মধ্যে দিয়ে পুরো মানে ইয়েটাই সাউন্ডটাই পাস করে গেছে। হ্যাঁ, অ্যানিকোইক লেশন, থিন ওয়াল, পোস্টেরিয়র অ্যাকাস্টিক এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, পোস্টেরিয়র অ্যাকাস্টিক এনহ্যান্সমেন্ট আছে, এবং নো ইন্টারনাল ভাস্কুলারিটি অন ডপলার। এইরকম যখন আমরা পাবো তখন আমরা এটাকে চিন্তা করব যে এটা একটা সিম্পল সিস্ট। দেখেন এটা আমার পেশেন্টেরই, যে ব্রেস্ট সিস্ট নিয়ে পেশেন্ট আসছে, এবং এইরকম দেখেছেন আগের ছবিটার মতোই একদম খুব কালো এবং ওয়েল ডিফাইন্ড একটা সিস্ট আমরা পাচ্ছি। কমপ্লিকেটেড সিস্ট কখন আমরা কমপ্লিকেটেড বলবো, দেখেন এই সিস্টটার ভেতরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আগের সিস্টটা যেরকম একদম ইউনিফর্মলি কালো ছিল, এটা কিন্তু সেরকম না, তাই না? তাহলে এখানে অ্যানিকোইক লেশন উইথ লো লেভেল ইন্টারনাল ইকোস। হ্যাঁ, এখানে লো লেভেল কিছু ইন্টারনাল ইকো আছে। ফ্লুইড ডেব্রিস লেভেলস মে বি সিন আছে, এখানে একটা লেভেল আছে, দেখেছেন একটা ভালো কালোর, বেশি কালোর নিচের দিকে একটা কিন্তু কম কালো একটা শ্যাডোর মতো আছে। হ্যাঁ, তাহলে ফ্লুইড ডেব্রিস লেভেল মে বি সিন, থিন ওয়াল, নো সলিড কম্পোনেন্ট, নো ইন্টারনাল ভাস্কুলারিটি। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিকেটেড সিস্ট। এবার যদি আমরা কমপ্লেক্স সিস্টিক লেশনের মধ্যে আসি, তাহলে দেখেন যে এটা আমরা কিরকম পাবো, যে থিক ওয়াল,
অথবা থিক সেপ্টেশনস থাকবে। সেকেন্ড ছবিটাতে দেখেন যে সেপ্টেশন আছে, ইন্ট্রাসিস্টিক সলিড কম্পোনেন্ট অর মুরাল নডিউল। দেখেন এই যে কালো, প্রথম ছবিটা দেখেন কালো আছে, কিন্তু এটার ভিতরে একটা যে সাদা অংশটা একটু কিন্তু আমাদের কাছে একটা সলিড কম্পোনেন্ট মনে হচ্ছে, তাই না? তাহলে একটা সিস্টিক লেশনের মধ্যে একটা সলিড কম্পোনেন্ট আছে। ইন্টারনাল ভাস্কুলারিটি মে বি সিন অন ডপলার অ্যান্ড দিস ওয়ারেন্টস বায়োপসি। এরকম কমপ্লেক্স সিস্টিক লেশন যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে সেটাকে বায়োপসি করতে হবে। এবং এটা কিন্তু আমরা শুধুমাত্র বায়োপসি মানে একটা খালি চোখের একটা বায়োপসি আমরা করলে হবে না, এখানে অবশ্যই আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি আমাদেরকে করতে হবে, তাই না? আমি যদি একটা গাইডেড বায়োপসি না করি তাহলে দেখা যাবে এই যে কালো অংশটা, ফ্লুইডের যে অংশটা, সেই ফ্লুইডের অংশটা শুধু আমি নিয়ে আসবো এবং এটাকে একটা সিম্পল ফাইব্রোসিস্টিক ডিজিজ বলে দিব। কিন্তু আমি যদি একটা আল্ট্রাসাউন্ড গাইডেড কোরকাট বায়োপসি এখান থেকে করি, তাহলে আমি আল্ট্রাসাউন্ডে দেখে দেখে যে জায়গাটাকে আমার কাছে সাসপিশিয়াস মনে হবে সেই সলিড কম্পোনেন্টটা থেকে কিন্তু আমি বায়োপসিটা নিয়ে আসতে পারবো এবং এতে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসলে পাবো। যেমন আমরা এই আল্ট্রাসাউন্ডের ভিত্তিতে এই ফাইব্রোসিস্টিক চেঞ্জকে 3টা ভাগে ভাগ করলাম, এরকম আমরা ডিফারেন্ট সাবটাইপস করতে পারি। আচ্ছা, এটা আমরা আরেকটা, হ্যাঁ, সাবটাইপস করতে পারি কিসের ভিত্তিতে? বায়োপসির ভিত্তিতে। হ্যাঁ, যেমন দেখেন এই ডিফারেন্ট সাবটাইপস অফ ফাইব্রোসিস্টিক ডিজিজ উইথ ভ্যারিং ডিগ্রিস অফ রিস্ক অফ ক্যান্সার। এবং এই যে বায়োপসি ভিত্তিতে যে আমরা 3টা ভাগে ভাগ করব, সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এটার মানে রিস্ক অফ ক্যান্সার সেইটার উপরে আমরা মানে ভাগ করে ফেলতে পারি। যেমন একটা হতে পারে অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়া, সেইগুলোর মধ্যে কিন্তু ক্যান্সারের কোনো রিস্ক থাকে না। আরেকটা থাকতে পারে স্ক্লেরোজিং অ্যাডেনোসিস, এটা কিন্তু আমাদের নাজমা পোলিং এর সময় দেখিয়েছে যে স্ক্লেরোজিং অ্যাডেনোসিস আরেকটা টাইপ থাকতে পারে, সেটার মধ্যে কিছু রিস্ক আছে ফর ম্যালিগন্যান্সি। এটা বলছে যে 2 times রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার। এবং 3 নাম্বারটা হচ্ছে অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া, এটার কিন্তু সিগনিফিকেন্ট রিস্ক আছে ফর ডেভেলপমেন্ট অফ ক্যান্সার অ্যান্ড ইট ইজ 5 times রিস্ক ফর ডেভেলপমেন্ট অফ ক্যান্সার। এটা আমরা একটা জাস্ট এমনি ছবিতে একটু দেখে ফেলি যে অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়া এটা নর্মাল ব্রেস্টের ডাক্টাল সেল, আর যখন অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়া হবে তখন একটু এই ধরনের একটা চেঞ্জ হয়ে যাবে, একটু লম্বাটে হবে এবং একটু চেঞ্জ হবে। এটা আমি আসলে নিজেই ভালো বুঝি না, আপনাদের কখনো যদি প্যাথোলজিস্টরা আসে তারা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়ার পরে আসে স্ক্লেরোজিং অ্যাডিনোসিস, সেখানে সাধারণত এই ধরনের একটা ছবি দেখা যায় বায়োপসিতে। এবং অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া, এইখানে দেখেন এই যে একটা নর্মাল ডাক্ট আর একটা অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়ার মধ্যে খুব ক্লিয়ার কাটে বোঝা যাচ্ছে যে কিছু মানে কি পার্থক্য আছে, তাই না? এখানে হাইপারপ্লাসিয়া হয়ে এই যে সেলগুলো সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাতে আমরা বুঝতেই পারছি যে যখন অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া থাকবে তখন এর ক্যান্সার ডেভেলপমেন্টের রিস্ক অনেক বেশি হবে। সো নাও আসেন যে আমরা শুড উই গো ফর সাইটোলজি অর বায়োপসি অর নট? এখানে কি আমরা সাইটোলজি অথবা বায়োপসি করব নাকি করব না, বলেন? করবো ম্যাডাম। আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজে বায়োপসি অথবা সাইটোলজি করব নাকি করব না? অ্যাকর্ডিং টু আল্ট্রাসোনোগ্রাফিক ফিচার, যদি সিম্পল সিস্ট বা কমপ্লিকেটেড সিস্ট হয় সেক্ষেত্রে করব না, যদি কমপ্লেক্স সিস্ট হয় সেক্ষেত্রে করব। আচ্ছা, যদি আমরা আল্ট্রাসাউন্ডের কথা চিন্তা করি, আমরা ওভারঅল সবকিছু নিয়েই চিন্তা করি যে আমরা হিস্ট্রিতে কিছু জিনিস চিন্তা করব। হ্যাঁ, আমরা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস যখন পাবো সেটা আমাদের হিস্ট্রির সাথে মিললো কিনা সেটাও চিন্তা করব, এবং আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এ কি পাচ্ছি সেটাও চিন্তা করব। আমরা যদি ম্যামোগ্রাফি করাই তাহলে কি পাচ্ছি সেটা চিন্তা করব। হ্যাঁ, সবকিছু চিন্তা করে আমরা ডিসিশন নিব যে আমরা কি বায়োপসি পেশেন্টের করাবো নাকি করাবো না। ওকে, তাহলে দেখেন যে এর একটা বায়োপসি ডিসিশনের একটা ফ্লো চার্ট আছে যে আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজে কি বায়োপসি করব নাকি করব না। যে প্রথমে আমরা যেটা বললাম যে আমরা হিস্ট্রি অবশ্যই নেব, তারপরে আমরা যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ইমেজিং এর কাছে চলে যাব। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরেই আমরা ইমেজিংটা দেখব। যদি সিম্পল সিস্ট পাই তাহলে রিঅ্যাসিওর করব, এবং যদি সেটা সিমটোম্যাটিক হয়, ধরেন একটা সিস্ট, শুধুই সিস্ট, হ্যাঁ সিম্পল সিস্ট, কিন্তু এটা অনেক বড় সিস্ট, তাহলে কি হবে? পেশেন্টের খুব অস্বস্তি লাগতে থাকবে যে না আমি তো হাতে একটা গোটা পাচ্ছি, হ্যাঁ এটা নিয়ে আমি কিভাবে বসে থাকবো, তাই না? তাহলে আমরা কি করতে পারি? সেটাকে আমরা সিম্পলি অ্যাসপিরেট করে ফেলতে পারি। যদিও ওরা বলেছে নো বায়োপসি, কিন্তু যদি আমরা একটা সিস্ট অ্যাসপিরেট করি তাহলে তো আমরা অবশ্যই সেই ফ্লুইডটা আমরা পরীক্ষায় পাঠাতে পারি, তাই না? সো আমরা সিম্পল সিস্টের বেলায় রিঅ্যাসুরেন্স করতে পারি, যদি খুব ছোট হয়
তাহলে রিঅ্যাসুরেন্সই চলবে। যদি একটু বড় হয় তাহলে আমরা চাইলে অ্যাসপিরেট করতে পারি এবং সেটাকে প্রয়োজনে পাঠাতে পারি ফর সাইটোলজি। কমপ্লিকেটেড সিস্ট অর্থাৎ যদি ডেব্রিস থাকে বাট নো সলিড কম্পোনেন্ট, ভাইরাস 2 or 3, নো রুটিন বায়োপসি, শর্ট ফলো আপ ইজ নিডেড। তখন আমরা একটা শর্ট টার্মের একটা ফলো আপের মধ্যে পেশেন্টকে রাখবো এবং যদি ভাইরাস মানে বেড়ে যায় তখন আমরা বায়োপসি করব। কমপ্লেক্স সিস্টিক ম্যাস, সেখানে সলিড মুরাল নোডিউল অথবা যদি থাকে, অথবা ভাস্কুলারিটি বেশি থাকে, অথবা থিক সেপ্টা থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই বায়োপসি করতে হবে এবং আমরা বলেছি যে সেটা আমরা অবশ্যই গাইডেড বায়োপসি করব। 2 নম্বরে ওভারলি ক্লিনিক্যাল রুলস, যে সাসপিশিয়াস অন এক্সাম ডিসপাইট বিনাইন ইমেজিং। হ্যাঁ, আমাদের যদি বিনাইন ইমেজিংটা বিনাইনও মনে হয় কিন্তু আমাদের যদি ক্লিনিক্যালি সাসপিশিয়াস থাকে তাহলে অবশ্যই আমরা বায়োপসি করব। চেঞ্জ অন ফলো আপ, হ্যাঁ, যে আমরা দেখলাম যে ভাইরাস 2 ছিল পরে 3 হয়ে গেল, তাহলে বায়োপসি করব। প্যাথোলজিক নিপল ডিসচার্জ, হ্যাঁ, সিঙ্গেল ডাক্ট, সেরাস অর ব্লাডি এরকম যদি হয় তাহলে আমরা কিন্তু এই পেশেন্টেরও বায়োপসি করব। আচ্ছা, এভিডেন্স কি বলছে? যে সিম্পল সিস্টস 0% চান্স অফ ম্যালিগন্যান্সি, নো বায়োপসি রিকোয়ার্ড। Complicated cyst 0.3% malignancy chance, virus 3, avoid biopsy. Complex cystic mass with mural nodular vascularity, biopsy mandatory. Clinical imaging discordance, যেটা আমরা বলছি যদি আমার ক্লিনিক্যালের সাথে ইমেজিং এ ডিসকর্ডেন্স থাকে, always biopsy. Lesions mimicking cancer like sclerosing adenosis, we have to do biopsy. Histology can reveal atypical hyperplasia, যেহেতু মোর চান্স অফ ক্যান্সার ফর্মেশন, সো এই ক্ষেত্রে আমরা উই উইল ডু বায়োপসি। তাহলে কি দেখছি আমরা যে ভাইরাস 4 or 5 ইমেজিং সাসপিশিয়াস, তখন আমরা বায়োপসি করব। ক্লিনিক্যাল অর ইমেজিং ডিসকর্ডেন্স, তখন আমরা বায়োপসি করব। ডকুমেন্টেড চেঞ্জ, হ্যাঁ, তাহলেও আমরা কি করব? বায়োপসি করব। প্যাথোলজিক নিপল ডিসচার্জ, তাহলেও আমরা করব, কারণ এখানে প্যাপিলোমা অথবা ডিসিআইএস থাকতে পারে, সেই জন্য আমরা এটা করব। লিশনস দ্যাট মিমিক ক্যান্সার অন ইমেজিং, হ্যাঁ, স্ক্লেরোজিং অ্যাডেনোসিস, এটাকে অনেক সময় ম্যালিগন্যান্সির সাথে কনফিউশন হতে পারে, এক্ষেত্রেও আমরা আমরা কোনো রকম কনফিউশন রাখবো না, অবশ্যই আমরা বায়োপসি করব। এখন আসেন যে when to avoid routine biopsy or favor benign assessment or follow up. এক নম্বর হচ্ছে situations with very low malignancy yield, simple cysts and more complicated cysts with debris, no most complicated cysts with debris, no solid part or vascularity, overwhelming benign, large series show 0.3% malignancy rate, complicated cyst supporting virus 2 or short follow-up rather than biopsy. একই কথাই আবার বলছি, আমরা এগুলো অলরেডি আমরা উল্লেখ করে ফেলেছি। সো এখন আসেন যে অনেক সময় আমরা আমাদের প্র্যাকটিক্যালি দেখি যে আমরা ইমেজিং করতে পাঠাচ্ছি বা আমাদের ক্লিনিক্যালি আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজ মনে করলাম বা আমরা কনফিউজ যে আসলে কি জিনিস। যখন ইমেজিং করলাম বেশিরভাগ ক্ষেত্রেই ফাইব্রোসিস্টিক ডিজিজ আসছে, এবং শুধু যে তাই না, মানে আমরা যখন বায়োপসি করতে পাঠাচ্ছি তখনও কিন্তু অনেক সময় ফাইব্রোসিস্টিক ডিজিজ আসছে। কিন্তু ফাইনালি যখন আমরা এটা এক্সিশন বায়োপসি করতে যাচ্ছি, যেহেতু আমাদের ক্লিনিক্যালি সাসপিশিয়াস ছিল, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে না, এই ফাইব্রোসিস্টিক ডিজিজ না, ফাইনালি আসলো গিয়ে ম্যালিগন্যান্সি। সো ফাইব্রোসিস্টিক ডিজিজের সাথে ম্যালিগন্যান্সির কিন্তু একটা কন্ট্রাডিকশন আমাদের পার্সপেক্টিভে, যেহেতু আমাদের মানে সরি টু সে যে আসলে আমাদের রেডিওলজি খুব বেশি মানে আমরা বেশি সাপোর্ট আসলে রেডিওলজির কাছ থেকে পাই না, তো যে কারণে আমাদের এই সমস্যাগুলো অনেক সময় হয়। শুধু রেডিওলজি না, অনেক সময় মানে হিস্টোপ্যাথোলজিতেও আমাদের কিছু কনফিউশন আসে, যে কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। তো আমরা একদম শুরু থেকেই দেখি যে ফাইব্রোসিস্টিক ডিজিজ এবং ম্যালিগন্যান্সিকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, এই 2-3টা পয়েন্ট আমরা একটু দেখে নেই। হ্যাঁ, যে আমরা শুরুতে একটু বলেন যে ফাইব্রোসিস্টিক ডিজিজ আর ম্যালিগন্যান্সি আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো, বলেন একটু। হিস্ট্রি থেকে পারবো, পেশেন্টের যদি ওরকম এক্স্যাক্টলি, আমরা সবসময় এরকম সিকোয়েন্সিয়ালি যাব, হ্যাঁ, যে হিস্ট্রি থেকে আমরা কি ডিফারেন্সিয়েট করতে পারবো। তারপর বয়স, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, পেশেন্টের যদি কোনো হার্ট ইরেগুলার থাকে এবং স্পেশালি যদি আউটার আপার কোয়াড্রেন্টে থাকে তখন, দেন হচ্ছে এটা মোবিলিটি যদি না থাকে, কিছুটা ফিক্স থাকে, ক্লিনিক্যাল এভাবে আইডেন্টিফাই করতে পারি। দেন হচ্ছে আমরা ইমেজিং এর মাধ্যমে
কিছুটা ডিফারেন্সিয়েট করতে পারি। জি করতে পারি। ইমেজিং আলট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি ঠিক আছে, আমরা আসলে এরকম সিকোয়েন্সিয়ালি যাব, একদম হিস্ট্রি থেকে শুরু করব। এই যে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স, যে আপনারা যেরকম বলেছেন এগুলো আপনারা সবাই জানেন, আমি সবকিছু পড়ছি না। যে আমরা এজ দেখবো, তারপরে হচ্ছে তার পেইন আছে কি নাই, হ্যাঁ সেটা দেখবো, কনসিস্টেন্সিটা দেখবো, মোবিলিটিটা দেখবো, স্কিন অর নিপল চেঞ্জেস আছে কিনা দেখবো, লিম্ফ নোড আছে কিনা দেখবো। হ্যাঁ আপনারা সবাই জানেন এগুলোর ফাইন্ডিংস কি হবে। তো তারপরে এগুলো আমরা সবসময় সিকোয়েন্সিয়ালি যাব এবং সবগুলো আমরা খেয়াল করব। হ্যাঁ তারপরে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এর মধ্যে আমরা দেখেন যে মার্জিনটা ওয়েল ডিফাইন্ড আছে না, ইরেগুলার আছে না, স্পেকুলেটেড আছে, সেটা আমরা অলওয়েজ খেয়াল করব। হ্যাঁ তারপরে ইকো প্যাটার্নের মধ্যে অ্যানেকোইক আছে কিনা, হাইপোইকোইক আছে কিনা, আমরা সেটা খেয়াল করলাম। আরেকটা জিনিস, এই যে অ্যাকাস্টিক এনহ্যান্সমেন্ট আর অ্যাকাস্টিক শ্যাডোয়িং, এই দুইটার মধ্যে কি পার্থক্য কেউ বলতে পারেন? এই যে দেখেন ফাইব্রোসিস্টিকে বলছে অ্যাকাস্টিক এনহ্যান্সমেন্ট, আমরাও বলেছি না, আমরা ছবি যখন দেখিয়েছি আমরা বলেছি যে একটা অ্যাকাস্টিক এনহ্যান্সমেন্ট দেখতে পাচ্ছি। আবার যদি এটাই আমরা ম্যালিগন্যান্সিতে দেখতাম তখন আমরা বলতাম যে পোস্টেরিয়র অ্যাকাস্টিক শ্যাডোয়িং আছে। তাহলে এই এনহ্যান্সমেন্ট আর শ্যাডোয়িং এর মধ্যে কি পার্থক্য বলতে পারবেন কেউ? ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন না, ক্যালসিফিকেশন না। এনহ্যান্সমেন্টটা হচ্ছে একটা ফ্লুইড, যখন ফ্লুইডের উপর দিয়ে যখন আল্ট্রাসাউন্ড বিমটা যায় তখন সামনের দিকে এটা মানে যেটাকে বলে বেড়ে যায়, তখন এটা সাদা আসে। আর শ্যাডোয়িং? শ্যাডোয়িংটা তার অপোজিট, যে একটা মানে এর বেয়ন্ডে আমি দেখতে পাবো না, বাধা দিচ্ছে, অ্যাটিনেশন হচ্ছে। এটা হচ্ছে যে যখন সিস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ সাউন্ডটা যখন সিস্টের মধ্যে দিয়ে পাস করছে তখন এটা আসলে কোনো বাধা ছাড়াই চলে যাচ্ছে। হ্যাঁ চলে গিয়ে এর পেছনে সে একটা অনেক অনেক বেশি একটা শব্দের মানে কনসেন্ট্রেশন হয়। হ্যাঁ যে জন্য এটা অনেক বেশি সাদা দেখা যায়। আপনারা দেখবেন যে এই যে সিস্টার, যেটা আমরা আগেও যেগুলো ছবি দেখেছি, সিস্টটা দেখা যাচ্ছে তার পিছনে কিন্তু অনেক বেশি সাদা, চারপাশ দিয়ে একটা রিং এর মতন হয়ে আছে। আর অ্যাকাস্টিক শ্যাডোয়িং কোনটা? যে যখন সলিড একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে শব্দটা পাস করছে, হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে এই সলিডের মধ্যে দিয়ে, মানে ম্যালিগন্যান্সি যখন থাকে, এই ম্যালিগন্যান্ট সলিডটার মধ্যে দিয়ে সে ঠিক মতো পাস করতে পারে না। যখন সে পাস করতে পারে না তখন সে বাধা পেয়ে একটা শ্যাডো তৈরি করে। হ্যাঁ এই জন্য এই এই দুইটার মধ্যে কিন্তু আসলে পার্থক্য আছে। হ্যাঁ একটা অ্যাকাস্টিক এনহ্যান্সমেন্ট মানে ওটা বেশি করে পাস করেছে, আর এটা হচ্ছে পাস করতে পারে নাই, সেই জন্য একটা শ্যাডো তৈরি হলো। হ্যাঁ আপনারা যখন ছবি দেখবেন অনেকগুলা পাশাপাশি তখন এই দুইটার মধ্যে পার্থক্য আসলে বুঝতে পারবেন। ওকে আচ্ছা, তাহলে এই যে ভাস্কুলারিটি, বাইল্যাটারালিটি, এগুলো এগুলো আমরা পয়েন্টস গুলা খেয়াল করবো আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এর মধ্যে। আর ম্যামোগ্রাফিক ফাইন্ডিংস এর মধ্যে কি পার্থক্য আমরা পাবো? আমরা যদি ফাইব্রোসিস্টিক ডিজিজে দেখবো যে সিঙ্গেল অথবা মাল্টিপল রাউন্ডেড অপাসিটিস, স্মুথ মার্জিনস, সামটাইমস মাইক্রোক্যালসিফিকেশনস, বিনাইন টাইপ। আর মানে মাইক্রোক্যালসিফিকেশনও কিন্তু এটা এটা আসলে একটা অনেক বড় একটা আলোচনার বিষয়, আমরা এখানে খুব ডিটেলস বলছি না। এই যে মাইক্রোক্যালসিফিকেশন গুলো থাকে এগুলোও কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস আছে। কোন কোন মাইক্রোক্যালসিফিকেশন বিনাইন টাইপ আর কোনটা ম্যালিগন্যান্ট টাইপ সেটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। বাট এখানে আমরা এইটুকু জেনে রাখি যে ফাইব্রোসিস্টিকে যখন থাকবে এখানে কিছু কিছু মাইক্রোক্যালসিফিকেশন থাকতে পারে, বাট সেটা বিনাইন টাইপের হবে। আর যখন কার্সিনোমাতে হবে তখন কি হবে? সাসপিশিয়াস ক্লাস্টার্ড মাইক্রোক্যালসিফিকেশন হবে। হ্যাঁ তখন মাইক্রোক্যালসিফিকেশন থাকবে এবং সেটা থাকবে আলাদা রকমের। হ্যাঁ দুটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে কার্সিনোমাতে ইরেগুলার স্পিকিউলেটেড ডেন্সিটি থাকে মোস্টলি, তার মানে সবসময় যে একেবারে ইরেগুলার হতে হবে এরকম কোনো কিন্তু কথা না। বরং কার্সিনোমাতে কি হয় যে যখন খুব র্যাপিডলি গ্রোয়িং একটা কার্সিনোমা থাকে, বিশেষ করে যেগুলো ট্রিপল নেগেটিভ অথবা HER2 পজিটিভ, অর্থাৎ খুব দ্রুত যেটা বড় হয়ে যাচ্ছে, সেটা আসলে অত বেশি দ্রুত বড় হতে গিয়ে স্পিকিউলেটেড হওয়ার টাইম পায় না, সেজন্য দেখা যায় যে ওটা অনেক সময় খুব রাউন্ডেড, ওয়েল ডিফাইন্ড হতে পারে। সো শুধুমাত্র সাইজ দিয়ে আমরা বুঝবো না, হ্যাঁ আরো অনেকগুলো ফিচার্স থাকবে, কিন্তু ফাইব্রোসিস্টিকের থেকে আমরা এইভাবে আলাদা করতে পারবো যে ওটা সাধারণত রাউন্ডেড অপাসিটিস থাকবে, স্মুথ মার্জিন থাকবে, এখানে সাধারণত ইরেগুলার স্পেকিউলেটেড ডেন্সিটি থাকবে, কিছু কিছু ভ্যারিয়েশন আছে যেটা আমরা বললাম, আর সাসপিশিয়াস ক্লাস্টার্ড মাইক্রোক্যালসিফিকেশন থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে ম্যামোগ্রাফিক ফাইন্ডিংস এর ডিফারেন্স। তাহলে আমরা একটু যদি ছবি দেখি, যে দেখেন আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এর মধ্যে একটা ফাইব্রোসিস্টিক ডিজিজের আর একটা হচ্ছে কার্সিনোমা ব্রেস্টের। আপনারা একদম খুব স্পষ্টই দেখা যাচ্ছে, তাই না? যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে উপরেরটা হচ্ছে কি ফাইব্রোসিস্টিক ডিজিজের আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস, তাই না? উপরের দুটো ছবি হচ্ছে ফাইব্রোসিস্টিক ডিজিজের
আর নিচের দুটো হচ্ছে কি বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ম্যালিগন্যান্সি, তাই না? উপরটা দেখেন কি সুন্দর স্মুথ আউটলাইন্ড, একদম রাউন্ডেড, আর নিচেরটা দেখেন খুবই স্পিকিউলেটেড একটা মার্জিন দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুটার মধ্যে পার্থক্য আছে। এই যে ব্রেস্ট ক্যান্সার আর একটু বড় করে যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে দেখেন এই যে লামটা কিন্তু উপরেরটা, নিচের অংশটা যেটা সেটা কিন্তু আমাদের কি শ্যাডোইং, তাই না? আবার দেখেন এই যে আল্ট্রাসাউন্ডের পরে আমরা বলেছি ম্যামোগ্রাফি তো পার্থক্য দেখা যায়। তাহলে যে ব্রেস্ট ক্যান্সারের একটা ম্যামোগ্রাফি যদি আমরা দেখি, দেখেন এই যে এখানে কিন্তু আউটলাইনটা আপনারা যদি দেখেন যে খুব ইরেগুলার, তাই না? এবং পরের ছবিটাতে দেখেন একদম স্পিকুলেটেড মার্জিন দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা একটা ব্রেস্ট ক্যান্সারের ম্যামোগ্রাফি, এটাও একটা ব্রেস্ট ক্যান্সারের ম্যামোগ্রাফি। এবং এখানে দেখেন এই যে কি সুন্দর মাইক্রোক্যালসিফিকেশনও দেখা যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড ছবিটা যদি একটু দেখি আমরা, ফার্স্টটাতে দেখা যাচ্ছে, সেকেন্ডটাতে খুব ভালো বোঝা যাচ্ছে, যেটা সিসি ভিউ, সেখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার মাইক্রোক্যালসিফিকেশনও দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ম্যামোগ্রাফিক ফিচার। এবার ফাইব্রোসিস্টিক ডিজিজে দেখেন, এই যে এখানেও দেখেন যে দুইটা আপনার সিসি ভিউতে দেখেন খুব সুন্দর করে দুইটা রাউন্ডের দুইটা ইয়ে দেখা যাচ্ছে, তাই না? শ্যাডো দেখা যাচ্ছে, লাম্প দেখা যাচ্ছে, হ্যাঁ, ডেন্স অপাসিটি দেখা যাচ্ছে, এবং এগুলোর কিন্তু চারপাশে কিন্তু সেরকম কোনো স্পেকুলেটেড মার্জিন নাই। ওকে, তাহলে এগুলো হচ্ছে দুটার মধ্যে ম্যামোগ্রাফির ডিফারেন্স। তাহলে এই যে ফাইব্রোসিস্টিক ডিজিজের একটা পেশেন্ট এর আমরা কিভাবে ম্যানেজ করব বলেন দেখি, ম্যানেজমেন্ট কি হবে? বলেন, একটা দুটো পয়েন্ট বলেন, আমরা আগাই। ম্যাম রিঅ্যাসুরেন্স করবো এট ফার্স্ট, করলেন, যদি সিম্পল সিস্ট দেখেন তাহলে আপনি রিঅ্যাসিওর করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে সিম্পল সিস্ট, এটা যদি খুব লার্জ সিস্ট হয়, সিম্পটোম্যাটিক হয়, সেই ক্ষেত্রে অ্যাসপিরেশনে যাব। অ্যাসপিরেট করতে পারেন। আর যদি কমপ্লেক্স বা কমপ্লিকেটেড আমরা হয়, কিন্তু বলেছি যে এই 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 পেশেন্ট গুলা কিন্তু ব্যথা নিয়ে বেশিরভাগ আপনার কাছে আসবে। হ্যাঁ, আপনি ওর লাম্প রিমুভ করলেন কি করলেন না, বা সব সময় যে খুব ওয়েল ডিফাইন্ড একটা লাম্প থাকে তাও কিন্তু না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লাম্পিনেস নিয়ে আসে, কিন্তু মেইনলি এই পেশেন্ট গুলো আসে আপনার কাছে ব্যথার জন্য। হ্যাঁ, কাজে এই ব্যথার ট্রিটমেন্টও কিন্তু ফাইব্রোসিস্টিক ডিজিজে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন যে আমরা যখন ম্যানেজমেন্ট অফ ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ বলছি, আমরা প্রথমে আসছে আমাদের জেনারেল মেজার্স। হ্যাঁ, জেনারেল মেজার্স এর মধ্যে আমরা কি কি করব? এক নাম্বার হচ্ছে আমরা রিঅ্যাসুরেন্স দিতে পারি এবং পেশেন্টকে এডুকেট করতে পারি যে হ্যাঁ, এটা আপনার পিরিয়ডের আগে হবে, পরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে, বা এটা এরকম এরকম একটা সিম্পল সিস্ট, বা এটা কি জিনিস, কি করলে কি হবে, এই এই ব্যাপারগুলো আমি যখন তাকে ভালোভাবে বোঝাবো তখন কিন্তু সে রিঅ্যাসিউরড হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস। হ্যাঁ, ওই যে আগে আমরা যেগুলো বলেছি যে রিডিউস ক্যাফেইন, চকলেট, হাই ফ্যাটি ডায়েট, হ্যাঁ, এগুলো অনেক পেশেন্টেরই কিন্তু এগুলো করার পরেই কমে যায়। হ্যাঁ, এগুলো অনেক ভালো কাজ করে। ওয়েল ফিটেড সাপোর্টিভ ব্রা, সেগুলো আমরা তাদেরকে বলতে পারি, এবং ওয়ার্ম কম্প্রেশন অর লোকাল হিট ফর পেইন, এগুলো অনেক অনেক ক্ষেত্রে একটু শ্যাক দিলে পেশেন্ট আরাম পায় বলে, যে যেভাবে আরাম পায় আমরা এইগুলো জেনারেল মেজার আমরা নিতে পারি। হ্যাঁ, তারপর আসেন মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যে আমরা বলেছি যে ওর ব্যথা তো আমাদেরকে আগে কমাতে হবে, তাই না? তাহলে অ্যানালজেসিক অর এনএসএআইডি, এটা আমরা ম্যাস্টালজিয়ার জন্য আমরা ইউজ করতে পারি, ওরাল অথবা টপিক্যাল, যে কোনো রকম ভাবে আমরা ইউজ করতে পারি। ভিটামিন এ, হ্যাঁ, আমরা কিন্তু আমরা অনেক সময় ভিটামিন ই দেই, এবং আসলেই কিন্তু শুধুমাত্র ভিটামিন ই দিয়েই আমরা অনেক পেশেন্টকে ম্যানেজ করি, শুধু এটাতেই তাদের ব্যথা ভালো হয়ে যায়। যখন আমরা তাকে রিঅ্যাসুরেন্স দিব, আমরা তাকে ইমেজিং করে বুঝায় দিলাম যে হ্যাঁ, আপনার সেরকম কোনো সমস্যা নাই, এবং একটা ভিটামিন ই দিয়ে দিলাম, তখন কিন্তু দেখা যায় যে পেশেন্টের ভালো হয়ে যায় অনেক পেশেন্টই। হ্যাঁ, ইভিনিং প্রিমরোজ অয়েল অনেক পেশেন্টকে এটাও দিতে হয়। দেখা যায় যে অনেক পেশেন্টকে এই এটা মানে প্রিমা বা ইভিনিং প্রিমরোজ অয়েল যেটা আছে, এই ওষুধগুলো দিলে অনেকে বেশ ভালোই রেজাল্ট হয়, ওদের ব্যথা কমে যায় এবং ভালো ফিল করে। হরমোনাল অপশনস ফর সিভিয়ার কেসেস, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভস সাপ্রেস সাইক্লিক্যাল চেঞ্জেস। যে সাইক্লিক্যাল যে চেঞ্জেস গুলো হয়, যে পিরিয়ড আগের এত বেশি ব্যথা এসে, এগুলো কিন্তু অনেক সময় কমে, যদিও আমরা এগুলো খুব বেশি ইউজ করি না, বাট এগুলো বইপত্রে লেখা আছে। এরপরে হচ্ছে ডেনাজল, যাদের ওগুলোতে কমছে না তাদেরকে আমরা ডেনাজল দিই, এবং প্র্যাকটিক্যালি কিন্তু আমি আমার প্র্যাকটিসে যেটা দেখেছি যে ফাইব্রোসিস্টিক ডিজিজ যদি হয়, হ্যাঁ, তখন কিন্তু ডেনাজল দিয়ে বেশ ভালো কাজ করে। তখন দেখা যায় যে ডেনাজলে অনেক পেশেন্টেরই কিন্তু খুব ভালো মানে ইফেক্টিভ হয়,
বাট লিমিটেড বাই সাইড ইফেক্টস। যেটা বলেছে যে অনেক সময় একটু পিরিয়ডের গন্ডগোল হয় এই সেই, এগুলো একটু হতে পারে, বাট ডেনাজলে বেশ ভালো কাজ করে। টেমক্সিফেন অ্যান্টি-এস্ট্রোজেন অফ লেভেল, শর্ট টার্ম ইউজ ইন সিভিয়ার মাস্টালজিয়া। খুব সিভিয়ার যখন হয়ে যায়, যে আমরা এই যে এতক্ষণ যা বললাম, কোনোটা দিয়েই যখন কোনো কাজই হচ্ছে না, কিছু কিছু পেশেন্ট আছে খুব এত বেশি ব্যথা, ওরা বলে যে হ্যাঁ আমাদের ব্রেস্ট কেটে ফেলেন, এরকমও বলে অনেক সময় পেশেন্ট। তো ওরকম খুব বেশি যখন ব্যথা হয় তখন আসলে আমরা টেমক্সিফেন দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করতে পারি, এটা বেশ ভালো কাজ করে পেশেন্টের উপরে। ব্রোমোক্রিপ্টিন, এটাও রেয়ারলি ইউজ করা হয়। এরপর হচ্ছে ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট, যেটা আমরা বলেছি যে অ্যাসপিরেশন অফ সিমটোম্যাটিক সিস্টস, হ্যাঁ, যেগুলো খুব বড় ব্যথা করছে, সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা অ্যাসপিরেট করতে পারি। এটা বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক। ইফ ফ্লুইড ইজ ক্লিয়ার অ্যান্ড সিস্ট কোলাপসেস, নো ফার্দার অ্যাকশন, এরপর আর কোনো কিছু করতে হয় না, ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রেই। ইফ ব্লাডি ডিসচার্জ অর রিকার্স আফটার অ্যাসপিরেশন, হ্যাঁ আমি অ্যাসপিরেশন করে দিলাম, এটা ব্লাডি ডিসচার্জ আসলো, তাহলে আমাকে সাইটোলজিতে পাঠাতে হবে এবং বায়োপসি করতে হবে গাইডেড। এবং যদি চলে গেল, পরবর্তী যখন ফলো আপে আসলো দেখা গেল আবার সিস্টার রিকার করেছে, তখনও কিন্তু আসলে আমাদেরকে কনসিডার করতে হবে ফর বায়োপসি। এক্সিশন বায়োপসি কখন আমাদের জন্য ইন্ডিকেটেড? এই যে কমপ্লেক্স সিস্টিক লিশন, আমরা আগেও বলেছি, মুরাল নোডিউল থাকলো বা সেপ্টেশন থাকলো, সলিড কম্পোনেন্ট অন আলট্রাসোনোগ্রাফি, ইমেজিং ক্লিনিক্যাল ডিসকর্ডেন্স, যেটা আমরা বলেছি সেটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সময় পাই, যে আমাদের বায়োপসি, ইমেজিং বায়োপসি দুটাতেই বললো ফাইব্রোসিস্টিক চেঞ্জ, কিন্তু আমাদের কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে না, বা ক্লিনিক্যালি আই এম নট স্যাটিসফাইড। সেই সমস্ত ডিসকর্ডেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কিন্তু এক্সিশন বায়োপসি করে থাকি, এবং অনেক সময় কিন্তু আমরা এখানে ম্যালিগন্যান্সিও পেয়ে থাকি। রিকারেন্ট অর পারসিস্টেন্ট ম্যাস, হ্যাঁ সেটাও কিন্তু একটা, মানে যে থাকছেই, কোনোভাবেই যাচ্ছে না, আমরা অনেক দিন ধরে ইয়ে করছি, পেশেন্ট এক সময় বিরক্ত হয়ে বলে যে না আমার এটা অপারেশন করে দেন, এবং আমরা জানি যে পেশেন্টের ওপিনিয়নটা আমাদেরকে অনেক সময় একসেপ্ট করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় রিকারেন্ট অর পারসিস্টেন্ট ম্যাসের ক্ষেত্রে আমরা এক্সিশন বায়োপসি করতে পারি। ফলো আপ করবো আমরা রেগুলার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম উইথ 6 to 12 months আলট্রাসোনোগ্রাফি, এগুলো আমরা করবো। মেমোগ্রাফি more than 40 years or suspicious changes, teach breast examination for early detection of changes, এবং পেশেন্ট গুলোকে আমাদের অবশ্যই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন শিখিয়ে দিতে হবে। স্পেশাল সিচুয়েশন, ওই যে আমরা বলেছিলাম যে অ্যাটিপিক্যাল ডাক্টাল আর লোবিউলার হাইপারপ্লেসিয়া অন বায়োপসি যদি আসে, তখন এটা হায়ার রিস্ক, লং টার্ম সার্ভিলেন্স অর রিস্ক রিডিউসিং স্ট্র্যাটেজিস আমাদেরকে নিতে হবে। স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, কনসিডার জেনেটিক কাউন্সিলিং অ্যান্ড ক্লোজার স্ক্রিনিং, এগুলো আমাদেরকে করতে হবে। So most patients require only reassurance, lifestyle measures, and symptomatic treatment, while a small subset with complex cyst or suspicious features need biopsy or excision. মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ফাইব্রোসিস্টিক চেঞ্জও চলে গেল, আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ছোট্ট একটা এই যে ডিবেট করি, আপনাদের দুইটা গ্রুপ হয়ে যান, যে কারা একটা ফাইব্রোঅ্যাডিনোমা ইন ওমেন আন্ডার 25 years, কারা এক্সিশন করবেন এবং কারা অবজার্ভ করবেন। যারা একটা গ্রুপ করেন, যারা এক্সারসাইজ করবেন, তারা আমাকে একটু বলেন যে আপনারা কি কি কারণে এক্সারসাইজ করতে চান। 25 বছরের নিচের একটা মেয়ে ফাইব্রোঅ্যাডিনোমা, আপনি এক্সারসাইজ যদি করতে চান তাহলে বলেন কি কারণে করতে চান। তো এতক্ষণে আমরা সবকিছু বলেছি না, একটু বলেন। জায়ান্ট ফাইব্রোঅ্যাডিনোমা, সাইজ more than 3 centimeter, আর পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, আর আচ্ছা দেখি আমরা যে এক্সারসাইজ করার পক্ষে আমাদের কি কি যুক্তি আছে। এনি লাম্প শুড বি এক্সারসাইজ টু রুল আউট ম্যালিগন্যান্সি, হ্যাঁ তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং সে যদি বলে যে না আমার এটা, যতই বলেন আপনি বিনাইন, কিন্তু আমি এটা রাখতে চাই না, আমি এটা বা অপারেশন করে দেখতে চাই যে এটা কি ম্যালিগন্যান্সি কিনা, হ্যাঁ তাহলে আমাদেরকে করতে হবে। প্রোভাইডস রিঅ্যাসুরেন্স টু দ্য পেশেন্ট, পসিবিলিটি অফ পাইলটস টিউমার অর কার্সিনোমা, large more than 3 to 4 centimeter, rapidly growing or symptomatic lesion, পেশেন্টের ব্যথা কিছুতে যাচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনাকে করতে হবে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট, অ্যাভয়েডস ফলো আপ, ঠিক আছে, এই সমস্ত কারণে আপনি এক্সারসাইজ করতে পারেন। এবার যারা এক্সারসাইজ করবেন না তাদের পক্ষে অনেক যুক্তি আছে, একটু বলেন, একটা দুটা যুক্তি বলেন। Younger age, small fibroadenoma, small size. আর
no family history of breast cancer, no suspicious feature of malignancy. ফাইন্ডিংস। আর কেন যে কেন করবেন না, কি হতে পারে এটা? কার হতে পারে? দেখি আমরা Hospice যে মোস্ট professor. রিগ্রেস স্পন্টেনিয়াসলি, হ্যাঁ অনেক আমরা বলেছি যে খুব ছোট ছোট ফাইব্রয়েডেনম অনেক সময় আমরা এরকম পেশেন্টের দেখেছি যে চলে গেছে, কিছুদিন পর আসছে যে না আমার এটা আর নাই। হ্যাঁ, মোস্ট রিগ্রেস স্পন্টেনিয়াসলি, স্পেশালি লেস দেন 25 ইয়ার্স যারা, তাদের ম্যালিগন্যান্সি রিস্ক এক্সট্রিমলি লো, ইমেজিং হাইলি অ্যাকিউরেট, অ্যাভয়েড স্কারিং অ্যান্ড কসমেটিক ইস্যুস, রিঅ্যাসিউরেন্স অ্যান্ড ফলো আপ আর সেফ অপশনস। হ্যাঁ, এই সমস্ত কারণে আমরা অবজার্ভ করতে পারি। সো typical fibroadenoma synomen less than 25, rarely malignant. Guidelines observation acceptable for lesions less than 3 cm. Excess if rapid growth more than 3 to 4 cm. Atypical imaging patient request. হ্যাঁ, পেশেন্ট যদি চায় আমাদের করতে হবে। বেস্ট প্র্যাকটিস শেয়ার ডিসিশন মেকিং, আপনি আপনার পেশেন্ট দুজন মিলেই ডিসিশন নিলেন যে আপনারা কি করতে চান। ওকে, আচ্ছা আমাদের একদমই প্রায় শেষ। আমরা একটু লাস্টে একটা বিষয় মনে রাখি যে আমরা এই যে 3টা ডিজিজ সম্পর্কে পড়লাম, এই যে কোনো ডিজিজই কিন্তু সবসময় যে একদম নর্মাল কন্ডিশনে হবে তা না। কখনো কখনো দেখা যেতে পারে যে এই ডিজিজ গুলাই প্রেগনেন্ট অবস্থায় হয়েছে অথবা ল্যাকটেশনাল পিরিয়ডে হয়েছে। হ্যাঁ, তাহলে এই সময় আমরা কি করব সেটা আমাদেরকে একটু মাথায় থাকতে হবে যে হ্যাঁ তখন কি আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সবকিছু কি ওই নন প্রেগনেন্ট বা নন ল্যাকটেশনাল ওমেনের মতোই হবে নাকি কোনো কিছু ডিফারেন্ট হবে? হ্যাঁ, তাহলে দেখেন যে অ্যাসেসমেন্ট এন্ড ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা অলওয়েজ ওই যে সেই হিস্ট্রি টেকিং, অবশ্যই খুব ভালোভাবে হিস্ট্রি নিতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং ইমেজিং এর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পেশেন্টটা প্রেগনেন্ট কিনা বা ল্যাকটেটিং কিনা। তাহলে দেখেন যে যদি প্রেগনেন্ট হয় এই পেশেন্টটা আমরা ম্যামোগ্রাফিতে যাব না, তাই না? তাহলে এই পেশেন্টটা আমরা আলট্রাসোনোগ্রাফি করব এবং আমরা আলট্রাসাউন্ড ইমেজিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে তার প্রবলেমটা কি, এবং সেখানে যদি আমরা সাসপিশাস কিছু পাই তাহলে অবশ্যই আমাদেরকে সাইটোলজি অথবা হিস্টোপ্যাথোলজিতে যেতে হবে। কারণ এই একটা প্রেগনেন্ট পেশেন্ট, আমাদের মনে রাখতে হবে যে একটা পেশেন্ট যখন প্রেগনেন্ট হয় তখন অনেক সময় পেশেন্টও যেমন চিন্তা করে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়েছি এই জন্যই হয়তো আমার ব্রেস্টের চেঞ্জ গুলা হচ্ছে। আবার একজন মানে ডক্টরের কাছে যখন আসে তিনিও অনেক সময় চিন্তা করেন যে হ্যাঁ এগুলো তো প্রেগনেন্সির সময় একটু হবেই, কিন্তু সেইটা যাতে আমরা মানে করতে গিয়ে কখনো কোনো বড় প্যাথোলজি মিস না করি। আমাদের মেইন টার্গেট আসলে সেটা হতে হবে যে আমাদের ডায়াগনোসিসটা অবশ্যই কনফার্ম হতে হবে যে না এটা আসলেই বিনাইন ডিজিজ, এটা আলাদা কোনো কিছু না বা ম্যালিগনেন্ট কোনো কিছু না, সেটা আমাদেরকে কনফার্ম করে রাখতে হবে, তাই না? কারণ এই পেশেন্টটা আমাদের মানে অনেকদিন পর্যন্ত কিন্তু একে আমরা সব রকমের ট্রিটমেন্ট দিতে পারবো না, এটা আমাদের মাথায় থাকতে হবে। হ্যাঁ, যে এখন প্রেগনেন্ট অবস্থায় পেশেন্ট আসলো, এই পেশেন্ট হয়তো আমার কাছে ফার্স্ট ট্রাইমেস্টার আসছে, আমি চাইলে সেকেন্ড ট্রাইমেস্টারে তার কোনো একটা ট্রিটমেন্ট দিতে পারি যেটা সে থার্ড ট্রাইমেস্টারে চলে গেলে আমি দিতে পারবো না, বা বাচ্চাটা হয়ে গেলে তখন আবার ব্রেস্ট ফিডিং করাবে, তখনও তার জন্য এটা করা ডিফিকাল্ট হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে এই পেশেন্টের প্রয়োজন হলে অবশ্যই তাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইটোলজি অথবা হিস্টোপ্যাথোলজি আমাদেরকে অবশ্যই করতে হবে ফর ডায়াগনোসিস অফ দি ডিজিজ। হ্যাঁ, এবং এদের ম্যানেজমেন্টের সময় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে এই প্রেগনেন্সির পেশেন্টটা কোন ট্রাইমেস্টারে আছে। ধরেন একটা বিনাইন ডিজিজই হলো, একটা ফাইব্রোঅ্যাডিনোমাই, সেটা 4 সেন্টিমিটার, আপনি 5 সেন্টিমিটার না কিন্তু 4 সেন্টিমিটার ফার্স্ট ট্রাইমেস্টারে আসলো। এখন এটা যদি র্যাপিডলি গ্রোয়িং হয়, যেহেতু ধরেন আপনাকে সে বলছে যে মাত্র কয়েকদিনের হিস্ট্রি, তাহলে এটা যদি র্যাপিডলি গ্রোয়িং হয় এটা কিছুদিনের মধ্যে আরো অনেক বড় হবে। এখন এই পেশেন্টটা কিন্তু আগামী প্রায় 3 বছর পর্যন্ত সে আপনার কাছে নাও আসতে পারে, যে সে তার বাচ্চা হয়েছে, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় ছিল, সে আর আসে নাই। সো আপনার অবশ্যই উচিত হবে এটা অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করে ডায়াগনোসিসটা কনফার্ম করা এবং অ্যাসেস করা যে আপনি কি কিছু করতে চান কিনা। কারণ এটা আপনি যদি তার কোনো অপারেটিভ প্রসিডিউরে যেতে চান সেটা আপনি সেকেন্ড ট্রাইমেস্টারে করতে পারবেন, হ্যাঁ সেটা সেফ। সো পেশেন্টটা কোন ট্রাইমেস্টার আপনার কাছে আসলো এটা ইম্পর্টেন্ট। তারপরে সেফটি অফ দি মাদার এবং ফিটাস, এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। সাইজ অফ দ্য টিউমার, সিমটমস অফ দ্য পেশেন্ট, হ্যাঁ ইন্টারাক্টেবল ফিচার্স, দেখা যাচ্ছে এত বেশি সিমটম যেটা সে সহ্য করতে পারছে না, হ্যাঁ তো সেটা আপনাকে খেয়াল করতে হবে। স্ট্রেস অফ দ্য পেশেন্ট, যে অনেক পেশেন্ট থাকে, কিছু পেশেন্ট থাকে হ্যাঁ আপনি বুঝালেন সে বুঝলো যে হ্যাঁ এটা খারাপ কিছু না, কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকে আপনি যতই তাকে বোঝান সে বিনাইনটা নিয়েও এত বেশি স্ট্রেস করবে যেটা তার জন্য হার্মফুল হয়ে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এবং ল্যাকটেশনের বেলায়ও বাচ্চার বয়স কত এবং
কোনো অপারেশন করতে হলে আপনাকে কিন্তু মিল্ক সাপ্রেশন করে নিতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ আপনার মিল্ক ফিস্টুলা হবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে যে তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন কিনা, যেমন সিম্পল একটা গ্যালাক্টোসিল, এই গ্যালাক্টোসিলের জন্য আপনি একটা ব্রেস্ট ফিড মাদারকে এখন অপারেশনে আনার কোনো দরকার নাই, তাই না? আপনি এটাকে ফলো আপে সহজেই রাখতে পারেন, বা ইভেন একটা ছোট একটা ফাইব্রয়েডিনোমা, এগুলোকে আপনি ফলো আপে রাখতে পারেন, কারণ আদারওয়াইজ আপনাকে মিল্ক সাপ্রেস করতে হবে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে যখন পেশেন্টটা প্রেগনেন্ট অথবা ল্যাকটেশনাল স্টেজে থাকবে তখন আপনাকে একটু স্পেশাল কনসিডারেশন দিতে হবে, এবং মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। একজন গাইনোকোলজিস্ট, পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় একজন গাইনোকোলজিস্টকে ইনভলভ করতে হবে, এবং পেশেন্টকেও অবশ্যই আপনাকে এখানে ইনভলভ করতে হবে ফর ডিসিশন মেকিং। সো আমরা এতক্ষণ অনেক কথা বললাম। সামারিতে আমরা বলতে পারি যে মাস্টালজিয়া, ফাইব্রোয়াডিনোমা এন্ড ফাইব্রোসিস্টিক ডিজিজেস আর দি মোস্ট কমন ব্রেস্ট ডিজিজেস। If suspicious, we must rule out malignancy, and we have to rely on history, examination findings, and we have to do triple assessment. So এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং পার্টিসিপেশনের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you, Professor Shakira Ahmad, for আমি extensive. স্টপ শেয়ার করব? জি ম্যাডাম স্টপ শেয়ার করুন। So thank you so much for extensive and elaborate discussion on mastalgia, fibroadenoma, fibrocystic disease, and their accompaniment during the pregnancy and lactation. So আমি অনেক পার্টিসিপেন্ট অনেক রাত হয়ে গেছে, আমি জিজ্ঞেস করব যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের ফ্যাকাল্টিদেরকে জিজ্ঞেস করবেন। ম্যাডাম একটা কোশ্চেন ছিল ম্যাডাম, ম্যামোগ্রাফি তো এটা একটা এক্সরে, আমরা এই ম্যামোগ্রাফি রিড করার সময় লামটাকে হাইপারটেন্স বলি, এক্সরেতে কেন হাইপারটেন্স বলি ম্যাডাম? কেন হাইপারটেন্স বলি? এক্সরে ফাইন্ডিংস গুলো তো সাধারণত আমরা রেডিও ওপেক, রেডিও লুসেন্ট এগুলো বলি, তাহলে এখানে হাইপারটেন্স কেন বলি? হ্যাঁ, আচ্ছা, এটা মানে ম্যামোগ্রাফি আর এক্সরে পুরোপুরি এক চিন্তা করলে হবে না। হ্যাঁ, আপনি দেখেন সবকিছুর জন্য আলাদা আলাদা কিছু টার্মিনোলজি আছে। আপনি আল্ট্রাসাউন্ডে একরকম বলছেন, এক্সরেতে একরকম বলছেন, ম্যামোগ্রাফিতে আরেক রকম বলছেন। ম্যামোগ্রাফি আর এক্সরে বেসিকটা একই রকম থাকলে এটা কিন্তু একটা স্পেশাল এক্সরে, এবং ম্যামোগ্রাফিতে এই টার্মিনোলজি ইউজ করা হয়। হ্যাঁ, আমি এতটুকুই জানি। মাসুদ ভাই, আপনি আর কিছু জানলে ওর কথার উত্তর দিতে পারেন। ঠিকই আছে, ও তো জানে, ও যেটা বললো প্লেন এক্সরে যেটা করি সেটা, কিন্তু অপেসিটি বা লুসেন্সি, আল্ট্রাসোনোগ্রাফিতে ইকোজেনিসিটি, সিটি স্ক্যানের ডেনসিটি, এমআরআই তে হাইপোঅ্যাটেনুয়েশন অর ইন্টেন্সিটি, আর যেটা পেট সিটি করে আমরা এফডিজি আপটেক বলি বা মেটাবলিক অ্যাক্টিভিটি বলি। কিন্তু এমআরআই তো যদিও যেটা ম্যামোগ্রাফি এটা স্পেশাল এক্সরে, তুমি ঠিকই বলেছো, বাট এখানে টার্মিনোলজি ইউজড ইজ ডেনসিটি, সেটাই। আচ্ছা, আমি কি একটু অ্যাড করবো মাসুদ? প্লিজ আপা, প্লিজ। আচ্ছা, দেখেন যে কোয়েশ্চেন করেছে যে ম্যামোগ্রাফি কিন্তু প্লেটটাকে, ম্যামোগ্রাফির যে ছবিটা এটাকে কিন্তু ব্রেস্টের যে ডেনসিটি ক্যাটাগরি হিসেবে ইলাবোরেট করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যামোগ্রাফির, হ্যাঁ, এসিএস এর ব্রেস্ট ডেনসিটি ক্যাটাগরি, এবং ব্রেস্ট ডেনসিটি ক্যাটাগরির উপরে ব্রেস্টের ডেনসিটি ABCD করে ভাগ করে, যে একদম খুবই ডেন্স ব্রেস্ট, আরেকটা হচ্ছে একদম ক্যাটাগরি A। সেই ব্রেস্টের ডেন্সিটির সাথে কম্পেয়ার করে ডিসিশনটাকে বলে, সেজন্য এটাকে হাইপারডেন্স বা হাইপোডেন্স, আইসোডেন্স সেভাবে এক্সপ্লেন করা হয়। ঠিক আছে, যে কোয়েশ্চেন করেছে। থ্যাংক ইউ ম্যাডাম। জি, থ্যাংক ইউ। ওকে, শাকেরা, তোমার ক্লাস খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, এবং অনেক ইনফরমেটিভ ছিল। অনেক পরিশ্রম করে রেডি করেছো। আই ওয়াজ এনজয়িং, যদিও আমি অনেক সময় একটু মিস করেছি, বাট দ্যাট ওয়াজ নাইস ক্লাস। থ্যাংক ইউ। আপনি বলেছেন, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কোয়েশ্চেন প্লিজ? এনি আদার কোয়েশ্চেন?
আমি একটা কথা বলি ওদেরকে যে যেমন এই যে পোলিং এর সময় আমরা দেখেছি, হ্যাঁ, একদম কম মানুষ কিন্তু কম স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। এবং আমি যখন এফসিপিএস পরীক্ষা নিতে গিয়েছি তখনও কিন্তু দেখেছি যে ব্রেস্টের স্টেশনটাতে ওরা একদম মানে সবচাইতে কম মার্কস পেয়েছিল কিন্তু ব্রেস্টের স্টেশনটাতে। আমার যেটা মনে হয় যে শুধু ফিমেল কিছু স্টুডেন্ট ছাড়া বাকিরা মনে হয় একটু কম পার্টিসিপেট করে বা একটু মানে এটা একটু কম পড়ে বা যাই হোক এরকম, মানে আমি দেখেছি আসলে প্র্যাকটিক্যালি। আমার মনে হয় একটু ওদের মানে স্টুডেন্টরা আরেকটু যদি মনোযোগী হন আপনারা, এটা কিন্তু একদমই খুব সহজ একটা টপিক, হ্যাঁ, কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনাদের এই টপিকটার উপরে আসলে দখল বাড়বে এবং আপনারা ভালোই অ্যান্সার করতে পারবেন। একটু পার্টিসিপেট করলে ভালো হয়। তো আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা অনেকক্ষণ রাত হয়ে গেছে, আমরা যদি শেষ করি। এনি কোয়েশ্চেন প্লিজ? এখন আমরা আমাদের ফ্যাকাল্টি থেকে একটু কমেন্ট নিব। ম্যাডাম আপনি একটু বলেন, প্রফেসর সালমা ম্যাডাম। থ্যাংক ইউ মাসুদ, থ্যাংক ইউ। আই এম সরি, আমি কাজ করতে করতে পার্টিসিপেট করছি তো। জি জি বলুন প্লিজ। সো থ্যাংক ইউ। আসলে ক্লাসটা খুবই ভালো হয়েছে। আর এটা এটা আমি মনে হয় যতগুলো ক্লাস করেছি তার মধ্যে সবচেয়ে কম পোলিং এ পার্টিসিপেট করেছিল এবং অ্যান্সার গুলিও পুয়ার ছিল আমার মনে হয় আর কি, যতগুলো ক্লাস পিজিএস এর হয়েছে। তো এটা আসলে ইন্টারেস্ট অনেকে হয়তো পাচ্ছেন না, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে যখন প্র্যাকটিস করতে যাবেন ইন্ডিপেন্ডেন্ট সার্জন হিসেবে, এটা কিন্তু অনেক পেশেন্ট এবং ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু অনেক মিসম্যানেজ থাকে। এই কারণে আমার মনে হয় পরীক্ষার পারপাসে না হলেও নিজের এফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য হলেও এই চ্যাপ্টারটা পড়া উচিত। আর শাকিরা তো ওর শি ট্রাইড হার বেস্ট একটা সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। তো আমি একটা কোয়েশ্চেন ছিল যে ও ইনসিশনটা একজন করেছিলেন যে ইনসিশনটা কোথায় পেরিয়ারিওলার আর কোথায় রেডিয়াল দিতে হবে। আসলে ব্রেস্টের যে মেরিডিয়ান লাইনটা আছে, মেরিডিয়ান না, যে হরিজন্টাল যে লাইন 3 o'clock আর 9 o'clock, এই যে লাইনের উপরের যত ইনসিশন, এটা কসমেটিক আউটকাম সবচেয়ে ভালো হবে যদি আপনি সার্কামেরিওলার অথবা পেরিয়ারিওলার দেন। আর এর নিচে 9 to 6 o'clock এর যে হরিজন্টাল লাইন, এর নিচের ইনসিশন গুলি হচ্ছে রেডিয়াল। তাহলে এটার কসমেসিস এবং ক্লোজার এবং আলটিমেট আউটকামটা ভালো হয়। সেই কারণেই যেটা 6 o'clock এর কথা বলছিল, আসলে এটা লোয়ার হাফ অফ দ্য ব্রেস্টে রেডিয়াল ইনসিশন এর আউটকাম সবচেয়ে ভালো, দ্যাট ইজ রিকমেন্ডেড। আর আরেকটা হচ্ছে যেটা সাইক্লিক্যাল মাস্টালজিয়া বা ফাইব্রোসিস্টিক ডিজিজের যে রিঅ্যাসুরেন্স, শাকেরা দেখিয়েছে ওখানে যে গাইডলাইনে কোন কোন ক্ষেত্রে ইমেজিং করতে হবে, কিন্তু আমাদের দেশের মানে পেশেন্ট সাইকোলজি এবং পার্সপেক্টিভে অনেক সময় আসলে প্রয়োজন, আমি বুঝতে পারছি যে লাগবে না, কিন্তু তারপর অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি দিতে হয়, কারণ আমি মনে করি ইট ইজ এ পার্ট অফ রিঅ্যাসুরেন্স। আমরা যতই বলি যে আপনার কোনো সমস্যা নাই বা আপনি ভালো আছেন, কিন্তু যখন রুগী নিজে একটা, আমরা যেমন এভিডেন্স বেস করতে চাই, এভিডেন্স দেখতে চাই, রুগীরাও হচ্ছে একটা এভিডেন্স চায়। দ্যাট এভিডেন্স ইজ দ্য ইনভেস্টিগেশন। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আল্ট্রাসোনোগ্রাফি বা ইমেজিং ইজ এ পার্ট অফ রিঅ্যাসুরেন্স। আমি কাউন্সিলিং এ অনেক সময় দিতে হয়, কাউন্সিলিং করার পরেও যখন রুগী দেখে যে ওর পরীক্ষায় আসলেই ডাক্তার সাহেব যা বলেছে, ইনভেস্টিগেশনেও তাই এসছে যে ইটস নর্মাল ব্রেস্ট, তখন তার যে মেন্টাল রিল্যাক্সেশন হয়, তাতেই কিন্তু ব্যথাটা অনেকটাই, বলে তো রিসার্চ তো বলে 50 to 70% পেইন এমনি কমে যায়। তো আমি শাকিরা তোমার সাথে একেবারেই একমত যে আমরা এভিডেন্স বেস প্র্যাকটিস করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে না ম্যাডাম, জি জি আল্ট্রাসোনোগ্রাফিও দিতে অবশ্যই। হয়। আমি একটা কথা একটু যদি কিছু মনে না করেন, হ্যাঁ যে হ্যাঁ এটা অবশ্যই একদমই বলো। সত্যি কথা যে আহ, শুধু তাই না, যেহেতু আমাদের ওরকম মানে বাইরের দেশে এসব এভিডেন্স যারা বানায় ওদের তো ধরেন একটা নির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম আছে যেটা আমাদের এখানে এক্স্যাক্টলি নাই। নাই কাজে নাই ওই পেশেন্টটাকে যে আমি পেলাম, ওকে এই সুযোগটা তো আমি ছাড়তে পারবো না যে ওর একটা স্ক্রিনিং যাতে হয়ে যায়। সেই জন্য আমার এক্স্যাক্টলি মনে হয় যে অনেক পেশেন্টকে আসলে আমরা মানে আসছে মানে ওকে একটা অ্যাটলিস্ট একটা ইমেজিং আমি দিয়ে দিব, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড, এক্স্যাক্টলি ম্যামোগ্রাম, এগুলো আসলে আমরা অ্যাটলিস্ট। সেজন্য করিয়ে ফেলি। জি হ্যাঁ জি হ্যাঁ এক্স্যাক্টলি thank এটাই। সো থ্যাংক ইউ মাসুদ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর শাকিবরাও আমাকে আগেই ফোন করেছে, তো আমি একদম প্রমিস করেছি যে যত ব্যস্ততাই থাকুক আজকে শাকিরের ক্লাসে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওকে ম্যাডাম। ওকে। আমাদের আর কোনো ফ্যাকাল্টি আছেন কেউ কমেন্ট করবেন প্লিজ? এনি আদার ফ্যাকাল্টি? তো যদি আর কারো কোনো কমেন্ট না থাকে আমরা এখানে শেষ করব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি
আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নাজমা মাহবুব এবং আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শাকির আহমদকে, তারা যথেষ্ট সময় দিয়ে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে আজকে আমাদের যে 3টা টপিকের উপরে এই বিষয়টা প্রেজেন্ট করেছেন। আমি আবারও পিজিএস একাডেমির পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের ওই যে নোটিশটা স্যার আগামী 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত স্যার মানে ওয়েবিনার বন্ধ থাকবে আর কি স্যার। ওকে, এটা বলে দাও। 9 তারিখ থেকে 16 তারিখ। শনিবার থেকে মানে 20 তারিখ শনিবার থেকে আবার রিজিউম হবে ইনশাআল্লাহ।